আরে তোকে কি করে ভুলতে পারি মিষ্টি পরি? আমি আসলে তোকে চিনতে পারছিলাম না, কিন্তু তুই তো আমাকে চিনেছিস, তাহলে এমন করলি কেন? তোমার তো সেই সকালে আসার কথা ছিল, এখন কয়টা বাজে দেখছো? তুমি জানো তোমার জন্য আজকে আমি নিজের হাতে রান্না করেছিলাম। সত্যি? তুই রান্না করেছিস? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। শুধু বড় না, ও যথেষ্ট বড় হয়ে গেছে। উনি পরশুদিন বিয়ের পিঁড়িতে বসছেন। কি? ডালির বিয়ে? হুম। ডালি দেখলাম নিজের বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে গেছে। তখন আমি বললাম, বারে ডালি, তুই লজ্জা পেতেও শিখে গেছিস? ডালি তখন রেগে বলে উঠল, এই, তোর আমার পিছনে না লেগে এখন খেতে চল, অনেকক্ষণ না খেয়ে আছি। তারপর আমরা ভিতরে গেলাম, আঙ্কেল আন্টির সাথে কথা বললাম, আর রাসেলের ওয়াইফের সাথেও কথা হলো। তারপর খাবার খেতে বসে পড়লাম। খাবারটা খুবই ভালো হয়েছে, আমার একমাত্র বোন বানিয়েছে বলে কথা। আসলে ডালি আমার কাছে আমার আপন বোনই। খাবার খাওয়ার এক পর্যায়ে ডালি প্রশ্ন করে ফেলল, ভাইয়া, নিশির কি খবর? কথাটা শুনেই আমার কাশি হয়ে গেল। আসলে ডালি যদিও বয়সে ছোট ছিল, কিন্তু এক নম্বরের পাকা বুড়ি ছিল। আমি নিশির পিছনে ঘুরতাম সেটাও জানতো। তখন রাসেল বলল, ডালে কি হচ্ছেটা কি? চুপচাপ খা, এসব পরেও জানতে পারবি। খাওয়া দাওয়া শেষ করে আমি, ডালি আর রাসেল ছাদে এলাম আড্ডা দেওয়ার জন্য। অনেকদিন পর আমরা এইভাবে একসাথে আড্ডা দিচ্ছি। তখন আমাদের সাথে ভাবিও যোগ দিলেন। আড্ডার এক পর্যায়ে ডালি আবারও নিশির কথা তুলল। তখন আমি তাদের এটাই বলি যে নিশির সাথে আমার এখন বিয়ে হয়ে গেছে। তখন ডালি বলে উঠল, তাহলে ভাবিকে নিয়ে এলে না কেন? এমনি। কিন্তু আমার বিয়ের দিন ভাবিকে নিয়ে আসতেই হবে। আমি একটা হাসি দিলাম আর মনে মনে বলতে লাগলাম, আমি বললে কি নিশি আমার সাথে কোথাও একা আসবে? সে তো আমাকে বিশ্বাসই করে না। সবসময় এটাই ভাবছে যে আমি জোরপূর্বক তাকে কিছু করে বসবো। তবে সেই যাই হোক, রাসেলদের বাড়িতে আমার সময়টা খুব ভালোই কাটলো। রাতে ওদের বাড়িতে খাবার খাওয়ার পর তবেই তারা আমাকে ছাড়লো। রাসেলদের বাড়ি থেকে বের হয়ে সোজা খালামণির বাসায় পৌঁছে গেলাম। বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। বাড়িতে ঢুকতেই দেখি খালামণি চিন্তিত হয়ে সোফায় বসে আছেন। আমাকে দেখতে পেয়েই কাছে এসে বলে উঠলেন, কোথায় ছিলি তুই এতক্ষণ? আমি বাসায় এসে তোকে দেখতে পেলাম না, সারাদিন বসে রইলাম, তোর ফেরার কোনো নামগন্ধ নেই। জানিস কতটা চিন্তা হচ্ছিল আমার। আর তোর ফোন বন্ধ কেন? ফোন বন্ধ মানে? এই তো আমার ফোন। ফোনটা পকেট থেকে বের করতে দেখি ফোনটা তো সুইচ অফ। ওফ, হয়তো চাপ পড়ে বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তুই কোথায় গিয়েছিলি? আমি এই তো আমার একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তোর কি আক্কেল বলে কিছু নেই? এখানে তো বউ নিয়ে ঘুরতে এসেছিলি, আর তুই বউকে ঘরে রেখেই বন্ধুর বাসায় ঘুরে এলি। জানিস তোর জন্য বৌমা কতটা চিন্তা করছিল? খুবই অবাক লাগছে, আমার জন্য চিন্তা করছে, তাও নাকি আমার নিশি। এসবই ওর খালামণির কাছে ভালো সাজার নাটক, যেমনটা বাড়িতে করেছিল হানিমুনের ব্যাপারটা নিয়ে। তখনই কোথা থেকে যেন নিশি এসে হাজির, আর ন্যাকামি করে বলতে লাগলো, কোথায় ছিলে তুমি সারাদিন? তোমাকে এতগুলো ফোন দিলাম আর ধরছিলেও না। আচ্ছা ছাড়ো এসব, চলো খাবে চলো। তখন খালামণিও বললেন, হ্যাঁ চল, জানিস তোর জন্য বৌমা না খেয়ে বসে আছে। উফ, নিশির এই ভালো মানুষের নাটকগুলো আমার কাছে জাস্ট অসহ্য লাগছে। আমি তখন বললাম, খালামণি আমি খাবো না, আমি খেয়ে এসেছি, তোমরা খেয়ে নাও। আমি ঘরে গেলাম। কিন্তু নিশি? খালামণি নিশিকে নিয়ে কিছু একটা বলতে চাইছিলেন। আমি না শুনে রুমে চলে এলাম। খালার কাছ থেকে বিদায় নিয়ে সোজা রুমে চলে এলাম। এরপর আর ওয়াশরুমে গেলাম না, সোজা বিছানাতে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছে। আমার চোখটা যেই লেগে এসেছে তখনই কেউ এসে ডাকতে লাগলো। কি যন্ত্রণা! তাকে দেখি নিশি দাঁড়িয়ে। বললাম, কি ব্যাপার, কি হয়েছে? তুমি রাতের খাবার খাবে না? না। কেন খাবে না? আমি খেয়ে এসেছি। কি? কোথা থেকে খেয়ে এলে? আমি তখন বিরক্তি নিয়ে বললাম, এই দেখো, তোমাকে আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার খুব খুব ঘুম পেয়েছে, এখন আমি ঘুমাবো। তারপর নিশির দিক থেকে মুখ ফিরিয়ে চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ পর আবারও নিশি ডাকাটাকি শুরু করে দিল। আমি তখন উঠে বসে পড়লাম। এই কি হয়েছে নাকি? হ্যাঁ, শান্তি মতো একটু ঘুমোতে পারবো না নাকি? এভাবে বারবার ডাকছো কেন তুমি? আমিও তো ঘুমাবো। তা তোমাকে না করেছে কে? ঘুমিয়ে পড়ো। আশ্চর্য, কোথায় ঘুমাবো আমি? তুমি তো বিছানাতে শুয়ে আছো। দেখো, আমি আর সোফা কিংবা মাটিতে শুতে পারবো না। তোমার যদি আমার সাথে শুতে সমস্যা হয় তাহলে তোমার যেখানে ইচ্ছে সেখানে গিয়ে ঘুমাও, যাও। আর আরেকটা কথা, পুনরায় আবার যদি আমার ঘুম ভাঙানোর চেষ্টা করো তাহলে আমি কি করবো সেটা তুমি ধারণাও করতে পারবে না। এরপর আবার আমি শুয়ে পড়লাম। নিশি কি করছে জানি না,
তবে এটা বেশ বুঝতে পারছি নিশির খুবই অবাক হয়েছে। রাতটা আরামে ঘুমিয়ে পার করে সকালে ঘুম ভাঙে। একটা আড়মোড়া দিয়ে বসে পড়ি। ফোনটাতে হাত দিয়ে দেখি 7টা ছুঁই ছুঁই। যাক, তাড়াতাড়ি ঘুমটা ভাঙলো। তখন খেয়াল করে দেখলাম নিশি ঘরের কোথাও নেই। গেল কোথায় মেয়েটা? সচরাচর নিশি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তখন মনে প্রশ্ন এলো যে নিশির কাল রাত্রে কোথায় ঘুমিয়েছে। যেখানেই ঘুমাক, তাতে আমার কি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে দেখি খালামণি দাঁড়িয়ে আছে। খালামণি, তুমি এত সকালে? তাও আবার এখানে? জলদি তৈরি হয়ে নিচে নাস্তা করতে চলে আয়, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ, আসছি। আমি রেডি হয়ে নিচে গিয়ে দেখি নিশি আর খালামণি খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ারে বসে পড়ি। আমাদিকে খাবার এগিয়ে দেওয়া হলো। আমিও খেতে শুরু করে দিলাম। তখনই খালামণি আমাকে বললেন, তুই রাতে নিশিকে ঘর থেকে বের করে দিয়েছিলি কেন? আমি তো অবাক। কি? আমি কখন ওকে বের করলাম? কি বলছো এসব তুমি? তাই নাকি? তুই কি জানিস কালকে নিশি কোথায় ঘুমিয়েছে? আমি খালামণির দিকে হাঁ করে তাকিয়ে আছি। আমি জানলে তো বলবো নাকি। তোদের কি হয়েছে আমি বুঝতে পারি না। 2 দিন হয়নি বিয়ে হয়েছে, আর এখনই এত ঝগড়াঝাটি। আরে রাগ অভিমান তো হতেই পারে, তাই বলে ঘর থেকে বের করে দিবি? খালামণি, তুমি এক কথা বারবার এভাবে বলছো কেন? আমি তো বললামই আমি নিশিকে ঘর থেকে বের করিনি, বরং ওই হয়তো নিজে গিয়ে বেরিয়ে গিয়েছিল। তাতে আমার কি দোষ তুমি বলো? তুমি না হয় নিশিকে জিজ্ঞেস করো কেন বেরিয়ে গিয়েছিল। তখন খালামণি বলল, নিশির কাছ থেকে যা শোনার তা আমি রাতেই শুনে নিয়েছি। তার মানে নিশি তোমাকে বলেছে যে আমি তাকে ঘর থেকে বের করে দিয়েছি? এরপর আমি নিশির উদ্দেশ্যে বললাম, এই, আমি তোমাকে কখন বের করে দিয়েছি? এই, তুই একদম বৌমাকে বকবি না। এখন খাবারটা খা। কি আর করব, পেটের চাহিদার কারণে খাবারটা খেয়ে নিলাম। অন্য সময় হলে রেখে উঠে যেতাম। খাওয়া শেষ করে আমি উঠে গিয়ে দরজার ওদিকে এগুলাম। তখন খালামণি পিছন থেকে ডাক দিয়ে বলল, এই নীল, তুই এই সময় কোথায় যাচ্ছিস? খালামণি, আমার আসলে একটা কাজ আছে, তাই এখনই যেতে হবে। যেখানে ইচ্ছে যা, কিন্তু নিশিকে সঙ্গে নিয়ে যা। এই নিশি, তুমি যাও, গিয়ে তৈরি হয়ে আসো। কিন্তু খালামণি, নিশির এখানে কি কাজ? এটা আমার ব্যক্তিগত একটা কাজ, তাই আমি নিশিকে নিতে পারবো না। নিশিকে না নিয়ে গেলে তুইও কোথাও যেতে পারবি না। আর নিজের বউয়ের কাছে আবার ব্যক্তিগত জিনিস কিরে? আর যাওয়ার সময় গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে যাস। কি আর করা, খালামণির সাথে পেরে উঠবো না, তাই নিশিকে নিয়েই বের হলাম। কিছুক্ষণ পর নিশি বলে উঠল, কোথায় যাচ্ছি আমরা? সেটা জেনে তুমি কি করবে? যাচ্ছ তো, গেলেই দেখতে পারবে। আসলে আমি যাচ্ছি এখানকার একটা শপিং মলে। সকালে রাসেল ফোন করেছিল, সে নাকি ডালির জন্য কিছু স্পেশাল গিফট অর্ডার করেছিল, সেগুলো আনতে হবে। তাই আমাকেও নাকি যেতে হবে, আর আমারও ডালির বিয়েতে দেওয়ার জন্য কিছু একটা কিনতে হবে। শপিং মলের সামনে পৌঁছাতে দেখি রাসেল আমার জন্য ওয়েট করছে। আমি গাড়ি থেকে নামতে রাসেল এগিয়ে এসে বলল, এতক্ষণ লাগে আসতে? নিশি গাড়ি থেকে নেমেই বলতে লাগলো, আরে রাসেল, কেমন আছো তুমি? ভালো ভাবি, আপনি কেমন আছেন? আমিও ভালোই। তারপর আমরা গেলাম একটা গহনার দোকানে, যেখানে রাসেল গহনার জন্য অর্ডার করেছিল। বলাই বাহুল্য, ওই গহনার দোকানের মালিকও একজন বাংলাদেশি। কিছুক্ষণ কথা বলতে পেরে জানতে পারলাম তিনি রাসেলদের খুবই চেনাশোনা একজন মানুষ। কিন্তু সমস্যা হলো যে অর্ডার করা গহনাগুলো নাকি এখনো পুরোপুরি রেডি হয়নি, কিছুটা টাচ আপ এখনো বাকি রয়েছে, আরও ঘন্টা 3 মতো লাগবে। কথাটা শুনে রাসেল কিছুটা নিরাশ হয়ে গেল। হবারই কথা, কালকে ওর বোনের বিয়ে, কত কাজ হয়তো আছে ওর। তখন আমি বললাম, রাসেল, তুই বাড়ি চলে যা, আমি এখানে আছি, ওগুলো রেডি হলে বাড়ি পৌঁছে দেবো। বাঁচালি দোস্ত, সত্যি আমার বাড়িতে অনেক কাজ আছে। আর তুই সোজা রিসোর্টে চলে আসবি, বাড়ি ফিরতে হবে না। তোরও তো অনেক কাজ করতে হবে, এতটা দূরে দূরে থাকলে চলবে না। ডালি শুধু আমার একার বোন না। আমি হেসে হেসে বললাম, আচ্ছা বেশ, ঠিক আছে, তুই যা এখন। তারপর রাসেল চলে গেল। তখন আমিও ডালির জন্য গিফট কেনার জন্য দোকান থেকে বের হলাম। নিশিও আমার পিছু পিছু আসলো আর বলল, এখন কোথায় যাচ্ছ? ডালির বিয়েতে কিছু দিতে হবে, সেটা কিনতে যাচ্ছি। ও তাই, তো কি কিনবে? জানি না, দেখি কি কেনা যায়। কিন্তু কিছুক্ষণ ঘোরাঘুরির পর বুঝলাম আমার দ্বারা এটা সম্ভব না। কি কিনবো সেটা তো ঠিক করতে পারছি না। তুমি যদি কিছু মনে না করো, আমি একটা সাজেশন দিতে পারি। আচ্ছা বেশ, ঠিক আছে, বলো কি কেনা যায়। ডলির জন্য একটা নেকলেস নিতে পারো। তারপর নিশি আমার কথা শোনার প্রয়োজন বোধ না করে একটা গহনার দোকানে ঢুকে একটা নেকলেস পছন্দ করলো। বলতে হবে নিশির পছন্দ বেশ ভালো, তাই ওইটা কিনে নিলাম।
তখন দেখি নিশি হাতে একজোড়া কানের দুল নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। তখন আমি বললাম, একটা তো নিলাম, আবার আরেকটা দিয়ে কি করব, চলো দেখি গিয়ে বাকিগুলো তৈরি হলো কিনা। নিশির সাথে সাথে দুল জোড়া রেখে দেয়। আসলে আমার মাথায় কথাটা একেবারের জন্য আসেনি যে ওইটা হয়তো নিশি নিজের জন্যই নিতে চেয়েছিল, কিন্তু আমাকে বলতে পারছিল না। তারপর আমরা ওই দোকান থেকে বেরিয়ে আসলাম। গহনার দোকানটাতে এসে জিজ্ঞেস করতে বললো সব হয়ে গেছে, আর সাথে সাথে একটা ব্যাগে ভরে দিয়ে দিল। আমরা এখন ফেরার পথ ধরবো, কিন্তু ওই দোকানটা পেরিয়ে আরেকটা দোকানের সামনে এসেই নিচে দাঁড়িয়ে গেল। ওর চোখে একটা বিস্ময়, এক দৃষ্টিতে কিছু একটা দিকে তাকিয়ে আছে। তখন আমি নিশি চোখ অনুসরণ করে যেটা দেখলাম, আমি তো আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এই দেশের শাড়ির দোকান। নিশি আমার দিকে তাকিয়ে বলল, দেখেছো? হুম। চলো না একটু দেখে আসি। আমারও কেমন যেন একটা আগ্রহ কাজ করছিল, তাই আমি নিশিকে নিয়ে দোকানটাতে ঢুকলাম। যেটা অনুমান করেছিলাম সেটাই। এই দোকানের মালিকও একজন বাঙালি। এই শহরটাতে মনে হয় বাঙালির সংখ্যা একটু বেশি। তখন নিশি আমাকে একটা শাড়ি দেখিয়ে বলল, এই দেখো না, ওই শাড়িটা খুব সুন্দর, তাই না? আমি বললাম, বালিকার বুদ্ধি আছে বলতে হবে। কি কৌশল আমার কাছে শাড়ি কিনে দেওয়ার কথাটা বলে ফেললো আমার কাছে না চেয়েই। তখন দেখি দোকানদার অলরেডি শাড়িটা প্যাক করে ফেলেছে। এখানে আমার আর কোনো কিছু বলার নেই, দামটা চুকিয়ে গাড়িতে এসে বসলাম। কিন্তু তখন গাড়িতে আসার পর কি একটা মনে করে নিশিকে গাড়িতে বসিয়ে রেখেই আবার শপিং মলে ঢুকলাম। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে গাড়িটা স্টার্ট দিলাম। নিশি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলাম? তুমি জেনে কি করবে? নিশির মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল আর বলল, তুমি আজকাল আমার সাথে এমন করে কথা বলো কেন? কেমন করে বলি? তুমি আগে আমার সাথে কত হেসে কথা বলতে, আমি কথা না বললেও তুমি জোর করেই কথা বলতে, আর এখন তো আমার মনে হয় তুমি আমার কথা সহ্যই করতে পারো না। এমন করছো কেন তুমি? আমি সামনের দিকে তাকিয়েই বললাম, জানি না। তুমি কি ওই দিনের ব্যাপারটা নিয়ে আমার সাথে এমন করছো? তখন আমি মুখে বিরক্তির ভাবে নিশিকে বললাম, এত কথা কেন বলছো তুমি? দেখছো না আমি ড্রাইভ করছি? তারপর নিশি চুপ মেরে যায়। রাস্তায় আর একটা কথাও বললো না। যেখানে বিয়ে হওয়ার কথা আমরা সেই রিসোর্টে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে রাসেলের কাছে তার জিনিসগুলো দিয়ে দিলাম। হয়তো রাত্রিবেলায় ডালির গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। ভাবি এসে নিশিকে তার সাথে নিয়ে গেল, আর এদিকে আমিও রাসেলের সাথে আমার কাজে মন দিলাম। আসলে মানুষজন তেমন একটা বেশি না, যেহেতু বাইরে বিয়েটা হচ্ছে, আর আত্মীয় স্বজন থাকে সব বাংলাদেশে। আমাদের কাজের মাঝে কিছুটা বিরতি নিয়ে রাসেল আর আমি নিচে সোফায় বসে কথা বলছিলাম। তখন সিঁড়ি থেকে মিলিত হাসির আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি সবাই ডালিকে নিয়ে নিচে আসছে। সব মেয়ে দেখি হলুদ শাড়ি পরছে, আর সবাই সাজুগুজু করেছে। তখনই আমার চোখ গেল নিশির দিকে। হলুদ শাড়িতে কি অপূর্বটাই না লাগছে। আমি নিশির দিকে তাকিয়ে আছি। তখন রাসেল আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হলো? আমি বললাম, কই না তো, কিছু না। মামা বুঝি বুঝি। এরপর ডালিকে নিয়ে সবাই মেতে ওঠে। ডালিকে হলুদ লাগানোর পর্ব শেষে সবাই একে অপরকে হলুদ লাগাতে ব্যস্ত হয়ে গেল। আমি একটু দূরেই ছিলাম। এইসব হলুদ টলুদ লাগানোর কোনো শখ আমার নেই। কিছুক্ষণ পর দেখি রাসেল এদিকে আসছে। হলুদে তো পুরো মাখামাখি অবস্থা, কিন্তু সে এখানে আসার আগেই তার ডাক পড়ল। আমি ওখানে বসে রইলাম। আসলে আজকাল একা একা থাকতে কেমন যেন ভালো লাগে। তখনই হঠাৎ করে নিশি উদয় হলো আর বলল, কি হলো? তুমি এভাবে একা একা কি করছো? কিছু না। আচ্ছা, আমাকে কেমন লাগছে? নিশির এমন প্রশ্নে কিছুটা অবাক লাগলো, তাই বললাম, মানে? কিছু না। আচ্ছা তাহলে তৈরি হয়ে নাও, আমরা বাড়ি ফিরবো। তখন ভাবি এসে বলল, এখন কোথাও যাওয়া হচ্ছে না, এখন সবার হাতে মেহেন্দি দেওয়া হবে। আমি বললাম, আসলে ভাবি বাড়িতে না ফিরলে আবার খালামণি চিন্তা করবে, আর তাছাড়া কালকে তো আবার এখানে আসছি। ভাবি বলল, ঠিক আছে তাহলে তুমি চলে যাও, কিন্তু নিশি এখানে থাকুক। তখন আমি কিছুক্ষণ ভেবে বললাম, ওকে ঠিক আছে, ও তাহলে থাকুক। কথাটা বলে ফিরতেই নিশি বলে উঠল, আমিও যাব, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। নিশির তাড়াহুড়ো দেখে ভাবি বললেন, ঠিক আছে, কালকে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। আমি বললাম, এরপর নিশিকে নিয়ে বাড়ি ফিরে এলাম। রাতের খাবার শেষ করে রুমে গিয়ে দেখি নিশি আগে থেকেই বিছানা দখল করে আছে। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে।
আমাদের পাশে থাকার জন্য। ঘরে এসে যখন দেখলাম নিশি খাটে শুয়ে আছে, আমার মাথাটা গরম হয়ে গেল। কারণ নিশি খাটের উপরে এমনভাবে শুয়ে আছে যে আমার শোয়ার মতোও জায়গা নেই। তখন আমি রেগে খাটের দিকে এগিয়ে গেলাম নিশিকে ঘুম থেকে ওঠানোর জন্য। কিন্তু নিশির কাছে যেতেই আমার সব রাগ পানি পানি হয়ে গেল। কি বলবো, ওর ঘুমন্ত মুখটা কতটা মায়াবী লাগছিল সেটা বলে বোঝানো সম্ভব নয়। ঘুমের মধ্যেই মেয়েটাকে কতটা নিষ্পাপ আর শান্ত মনে হয়, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণই উল্টো। খুবই চরম নিষ্ঠুর একটা মেয়ে। এসেছিলাম নিশিকে উঠিয়ে আমি খাটে ঘুমাবো, কিন্তু এখন আর সেটা করতে পারছি না। ভাগ্যিস আগেই ঘুমানো নিয়ে আশঙ্কা করে অন্য একটা ঘর পরিষ্কার করিয়ে রেখেছিলাম, তাই এখন ওই ঘরটাতে গিয়েই ঘুমাবো। যেই আমি ঘুরে দাঁড়িয়েছি, এমনি পিছন থেকে নিশি ডাক দিল, কোথায় যাচ্ছ তুমি? কি হলো এটা? তখন আমি পিছনে ফিরে দেখি নিশি বসে আছে। আমি বললাম, তুমি ঘুমাওনি? হ্যাঁ, ঘুমিয়ে গেছিলাম, কিন্তু তুমি আসার পরই ভেঙে গেছিল। তাহলে তুমি ওইভাবে শুয়েছিলে কেন? আগে তুমি আমাকে বলো, তুমি এখন কোথায় যাচ্ছিলে? কোথায় আবার? ঘুমোতে যাচ্ছিলাম। কোথায় ঘুমোতে যাচ্ছিলে? আরে এত প্রশ্ন কেন করো বলো তো? তুমি জেনে কি করবে? না, আমি ওইটা বলিনি। তুমি আমাকে ডাকতে পারতে, তাহলে আমি তোমাকে ঘুমানোর ব্যবস্থা করে দিতাম। আর যদি ডাকতে নাই চাও, তাহলে আমার পাশে শুয়ে পড়তে। এই রাতে তুমি বাইরে গিয়ে ঘুমালে, যদি খালামণি আবার দেখে ফেলে তখন কি হবে? নিশি কি সব বলছে? সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। নিশি কখনো যে এমন কিছু বলবে আমি ভাবতেই পারিনি। খুব অবাক লাগছে। তারপর এটা মনে হলো যে নিশি সবকিছু নিজের জন্যই করছে হয়তো। কারণ এখন যদি বাইরে গেলে খালামণি দেখে ফেলে, দোষ তো নিশির ঘাড়েই পড়বে। কতটা স্বার্থপর এই মেয়েটা। তখন আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, তুমি কি আমার জন্য মজা করছো? তুমি বলছো তোমাকে ঘুম থেকে ওঠালে আমার শোয়ার ব্যবস্থা করে দিতে? আমার যতটুকু মনে পড়ে বিয়ের পর থেকে তোমার জন্য আমাকে সোফায় নতুবা ফ্লোরে ঘুমোতে হয়েছে। খুব ভালোই ঘুমানোর ব্যবস্থা করেছিল আমার জন্য। আর রইলো তোমার পাশে ঘুমিয়ে পড়ার কথা। মনে পড়ে আমি যতবার তোমার কাছাকাছি গিয়েছিলাম, ততবারই চর থাপ্পড় নয়তো গালাগালি শুনেছি। যদিও অনিচ্ছাকৃতভাবে তোমার কাছে চলে গেছিলাম, কিন্তু একবারও তো তুমি আমার কথা শোনোনি। নিজেই বলে যেতে, আজকে যদি তোমার পাশে ঘুমিয়ে পড়তাম, আজ সকালে উঠে আমাকে দেখলে যে তুমি কি করতে, আল্লাহই ভালো জানে। থাক, আমি এমনই ঠিক আছি। আমার কথা তোমাকে ভাবতে হবে না। আর ভেবো না, খালামণি কিছু জানতে পারবে না। কথাগুলো বলেই আমি ওই ঘর থেকে বেরিয়ে গেলাম। তবে আজকে নিশি চোখ মুখে কেমন যেন লাগছিল। যাকগে, এসব না ভেবে ঘুমিয়ে পড়া যাক। কালকে আবার ডালির বিয়ে নিয়ে ব্যস্ত থাকতে হবে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুম ভাঙলো নিশির ডাকে। আশ্চর্য, নিশি এখানে, তাও আবার আমার জন্য চা নিয়ে। ব্যাপারটা তো ঠিক হজম হলো না। আমি অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে আছি। তখনই নিশি বলল, নাও চাটা খেয়ে নাও, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো। নাস্তা করে আবার তাড়াতাড়ি ডালিদের ওখানে যেতে হবে তো। সকালে ডালি ফোন করেছিল। আমি অবাক চোখে নিশির দিকে তাকিয়ে বললাম, ডালি তোমাকে ফোন করেছিল? ও আবার তোমার নাম্বার কোথা থেকে পেল? আর তাছাড়া ডালি আমাকে ছেড়ে তোমাকে ফোন করতে যাবে কেন? নিশি একটা হাসি দিয়ে বলল, তুমি আসলে একটু বেশি ভাবছো। মনে নেই কাল রাতে তোমার ফোনটা ঘরে ফেলে এসেছিলে? এই নাও তোমার ফোন। ও, তো এই জন্যই নিশি আমাকে ডাকতে এসেছিল। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ভালোই হলো, এখনই ভুল ধারণাটা ভেঙে গেল। নয়তো আবার শুধু শুধু কষ্ট পেয়ে যাচ্ছিলাম। এরপর নিশির হাত থেকে চাটা না নিয়ে বললাম, আমি এখন চা খাবো না, ধন্যবাদ। কিন্তু তুমি তো প্রতিদিন সকালেই চা পান করে থাকো। না, আজকে ভালো লাগছে না, সরো, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি। তৈরি হয়ে নিচে নাস্তা করতে এসে দেখলাম যে আজকে টেবিলে নাস্তা হিসেবে আছে বাঙালি খাবার। আমার পছন্দের লুচি আর আলুর দমও আছে। এখানে আসার পর তো এই বিদেশি নাস্তা করতে করতে জিভের 12টা বেজে গেছে আমার। আর দেরি না করে সোজা খাওয়া শুরু করলাম। সত্যি স্বাদটা খুবই ভালো হয়েছে। তাই খেতে খেতে খালামণিকে বললাম, থ্যাংক ইউ খালামণি, অনেকদিন পর এত মজা করে আলুর দম আর লুচি খাচ্ছি। খালামণি বললেন যে, লুচি আর আলুর দম তোর বউ বানিয়েছে, যা বলো তাকেই বল। তখন আমি কিছুক্ষণের জন্য থেমে আবার সত্যিই খাওয়াতে মন দিলাম। কিন্তু একটা কথা মানতেই হবে, সত্যি নিশির রান্নার হাত অসাধারণ। তাই আমি ধীরে সুস্থে খেয়েই যাচ্ছি। আর নিশি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে।
নিশি হয়তো ভেবেছে যে খাওয়া শেষে আমি অন্তত তাকে একটা ধন্যবাদ দেব, তাই সে অধীর আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি খাবার শেষ করে সোজা ওপর ঘরে চলে আসলাম। নিশি হয়তো আমার দিকে তাকিয়েছিল, হয়তো সে মনে মনে বলছিল, কি হ্যাংলা ছেলে রে বাবা, এত তৃপ্তি করে খাবার খেলো, অথচ যে হাত পুড়িয়ে তার জন্য রান্না করলো তাকে একটা ন্যূনতম ধন্যবাদও দিল না। কিছুক্ষণ পর এখন আমি কোট প্যান্ট পরে তৈরি হচ্ছি বিয়ে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর নিশি গেছে ওয়াশরুমে গোসল করতে। বিছানাতে ওই দিনে কিনে আনা শাড়িটা রেখে গেছে, হয়তো আজকে এটাই পরবে। আমি তৈরি হওয়ার পর ড্রেসিং টেবিলের উপর একটা চিরকুটের সাথে একটা গিফট বক্স রেখে নিচে গিয়ে খালামণি আর নিশির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ নিচে বসে থাকার পর দেখলাম নিশি নামছে ওপর থেকে। ওকে দেখে চোখটাই তো ফেরাতে যাচ্ছে না। অনেকদিন পর নিশিকে এত যত্ন করে সাজতে দেখলাম। নীল শাড়ি, হাতে চুড়ি, চোখে ঘন কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, আর কপালে একটা নীল রঙের মাঝারি টিপ। কানে দুলছে দুটি ঝুমকো, ঠিক যেন বাতাসে দুলছে দুটি জবার ফুল। আমি অবলোক নিশির দিকে তাকিয়েছিলাম। কখন যে নিশি নিচে চলে এলো বুঝতেই পারলাম না। নিশি যখন আমার মুখের সামনে হাতে তুড়ি দিল তখনই আমি বাস্তবে ফিরলাম। খুব ইতস্তত লাগছে। নিশি চোখে যেন চোখ রাখতে পারছি না। তখন নিশি মুখে একটা মুচকি হাসি নিয়ে বলল, কি হলো গো, কোথায় হারিয়ে গেছিলে? কখন থেকে ডাকছি। তখন দেখি পাশে থেকে খালামণিও মিটি মিটি হাসছে। কি বেগতিক পরিস্থিতিতে পড়লাম রে বাবা। তখন আমি কিছুটা ব্যস্ততা দেখিয়ে বললাম, আরে চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এরপর আমরা গাড়িতে এসে বসে পড়লাম। নিশি বসেছে আমার পাশে আর খালামণি পিছনে। আমাদের সাথে আবার আলিশাও এসে যোগ দিল। আলিশা খালামণির সাথেই বসেছে। আমি গাড়ি চালাচ্ছি। আজকে যেন নিশির মুখ থেকে হাসি সরছে না। হাসিটা যেন একেবারে ওর মুখে চেপে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পর পর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। কয়েকবার আমার সাথে চোখাচোখিও হয়েছিল। তখন ও আবার চোখের সাথে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিত। খুব ডিস্টার্ব হচ্ছে আজকে নিশির আচরণে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। রিসর্টের সামনে এসে সবাইকে নামিয়ে দিই। আমাকে গাড়িটা পার্ক করে আসতে হবে। তখন দেখি নিশি ওদের সাথে নেমে গিয়ে আবারও গাড়িতে চড়ে বসলো। তখন আমি একটু অবাক হয়ে বললাম, কি হলো, আবার গাড়িতে উঠলে কেন? নিশি একটা মন কাড়া মায়াবী হাসি দিয়ে বলল, আমি তোমার সাথে একসাথে ভিতরে যাব, তাই। আমি আর কিছু বলতে পারলাম না। গাড়িটা পার্কিং লটে রেখে নামতে যাব তখনই নিশি বলে উঠল, থ্যাংক ইউ কেন? আমার পছন্দের দুলগুলো কিনে দেওয়ার জন্য। তখন আমি বললাম, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তুমি আমার জন্য রান্না করেছিলে, আমি তার বিপরীতে এগুলো দিলাম, ব্যাস। সবকিছু শোধবোধ, এখানে আর কিছুই নেই। তখন দেখলাম নিশির মুখটা কালো হয়ে গেছে আর নিশি একেবারে চুপ মেরে গেল। তখন আমি কিছুক্ষণ অপেক্ষা করে বললাম, কি হলো, এবার চলো, যেতে হবে তো। তখন নিশি আমার পিছু পিছু হেঁটে আসতে লাগলো। যেখানে বিয়ে হবে সেই হল রুমটাতে ঢুকতেই পিছন থেকে নিশি এসে খপ করে আমার হাতটা জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। আমি তো রীতিমতো অবাক। ঘটনার আকস্মিকতায় কিচ্ছু করতে পারছিলাম না। তখন আশেপাশে একটু খেয়াল করে তাকিয়ে দেখি প্রায় কাপড়রা এভাবে। তাই আমি আর নিশিকে কিছু বললাম না। কিছুক্ষণ পর নিশিকে ভাবি এসে তার সাথে নিয়ে যাই। আর আমি রাসেলের সাথে একটু গেস্টদের আপ্যায়ন টাপ্যায়ন করছিলাম আর কি। এরপর আমি একটা কোনায় চেয়ারে বসেছিলাম। তখন আলিশা এসে আমার সামনে চেয়ারে বসে পড়লো আর বলল, কি ব্যাপার, আপনি একা কেন? নিশি কোথায়? ও আসলে একটু ভেতরে ওই কোণের কাছে আছে। ও আচ্ছা, তো বউ পাশে নেই বলেই এখানে মন খারাপ করে বসে আছেন? আরে না না, তেমন কিছু না, এমনি বসে আছি। এমনি খালি খালি বসে আছেন কেন? কিছুই তো নেননি দেখছি। বিয়ে বাড়িতে এসে এভাবে বসে থাকা যায়? আমি সাথে সাথে না করে দিলাম, বললাম যে আমি আসলে সব খাই না, থ্যাঙ্কস। আরে চিন্তা করবেন না, এগুলো এইসব কিছু না, এগুলো শুধু সাধারণ জুস, খেয়ে দেখুন। এরপর জুসটা খেতে খেতে আলিশার সাথে বেশ ভালো একটা আড্ডা জমে গেল। আলিশা আমার সাথে অনেক হেসে হেসে কথা বলছিল, কিন্তু তখন হঠাৎ করে সে চুপ মেরে গেল। তখন আমি বললাম, কি হলো, হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? আমাদের দিকে আপনার বউ তাকিয়ে আছে। তো কি হয়েছে? না মানে, নিশিকে দেখে মনে হচ্ছে রেগে আছে। ও হয়তো আমাদের কথা বলাটা ভালো চোখে দেখছে না। তখন আমি তাকে বললাম, কি সব বলছো তুমি, নিশি এরকম করবে কেন? বিশ্বাস না হলে পিছনে তাকিয়ে দেখুন। আমি সাথে সাথে পিছনে ফিরে দেখি নিশি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু দূরে, আর ওর চোখে মুখে রাগ স্পষ্ট। আশ্চর্য, নিশির এখানে এইভাবে রাগ করার মানেটা কি? ততক্ষণে নিশি আমাদের সামনে চলে এলো। এই সেই রেগে গিয়ে চড়া কণ্ঠে বলল, নিলয়, তুমি এইখানে এই কোনায় কি করছো এই মেয়েটার সাথে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। ওইদিকে ডালির বিয়েটা শুরু হতে যাচ্ছে আর তুমি এখানে বসে আছো, ওঠো বলছি। এই বলে এক হ্যাঁচকা টানে আমাকে চেয়ার থেকে দাঁড় করিয়ে দিল। তারপর অগ্নি চোখে আলিশার দিকে তাকিয়ে বলল,
এই, তুমি এখানে কি করছিলে? তোমাকে খালামণি কখন থেকে খুঁজছে? যাও বলছি। আমি তো বেচারা নিশির এই ব্যবহারে পুরোই টাসকি খেয়ে গেছি। ওইদিকে আলিশা নিশির মুখটা দেখে আর কথা শুনলে ওখানে আর এক মুহূর্তও দাঁড়ায়নি বেচারা। আলিশা যাওয়ার পর নিশি আমার হাতটা ধরে বলল, চলো বলছি। নিশি আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি ওকে বাধাও দিতে পারছি না। আমি নিশির এইরকম ব্যবহারের সাথে একদমই পরিচিত নই। যাই হোক, নিশি আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার পর একেবারে আমার ধার ঘেঁষে দাঁড়ালো আর মুখে একটা হাসি নিয়ে বরকনের দিকে নজর দিল। নিশি আমার এতটা ধার ঘেঁষে দাঁড়িয়েছিল যে আমার রীতিমতো অস্বস্তি হচ্ছে। কিছু বলতেও পারছি না, কারণ পাশে খালামণি দাঁড়িয়ে রয়েছে। আমি নিশির থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে নিশি হাতটা চেপে ধরলো। কেমনটা লাগে? বিয়েটা শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া শুরু করলো। খাওয়া শেষ হতেই খালামণি ও আলিশা বাড়িতে চলে যায়। নিশি আর আমি এখানেই রয়ে গেলাম। সন্ধ্যার দিকে ডালিকে বিদায় দেওয়া হলো। এরপর আমরাও বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। খালামণি বাড়িতে পৌঁছে আমাদের জন্য গাড়িটা পাঠিয়ে দিয়েছিল। আমরা গাড়িতে উঠে বসলাম সেই আগের নিয়মেই, মানে হলো নিশি পিছনে আর আমি ড্রাইভারের সাথে বসলাম। এবার হয়তো নিশি রেগে গেছে, তাই মুখ নাক লাল করে গাড়ি থেকে নেমে গেল। তখন আমিও নেমে গিয়ে বললাম, কি হলো, গাড়ি থেকে এভাবে নেমে পড়লে কেন? এমনি। এমনি মানে? দেখো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, এমনিতে অনেক রাত হয়ে গেছে আর আমার ঘুমও পাচ্ছে। আমি পিছনে একা একা বসে যেতে পারবো না। ও, এই ব্যাপার, এই জন্য তুমি গাড়ি থেকে নেমে গেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সামনেই বসো, আমি পিছনে গিয়ে বসছি। তখন নিশি রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বুঝো না? আরে এখানে বোঝা না বোঝার কি আছে? তখন নিশি কিছু বলতে যাবে তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি তখনই নিশিকে থামতে বলে ফোনটা রিসিভ করলাম। ফোনের ওপার থেকে আলিশা বলল যে বাড়িতে কি একটা প্রবলেম হয়েছে, তাই নাকি আমাকে জলদি বাড়িতে ফিরতে হবে। আর কিছুই বললো না, কারণ ফোনটা কেটে যায়। আমি টেনশনে পড়ে গেলাম, এই এত রাতে আবার কি সমস্যা হতে পারে। এসব কিছু না ভেবে জলদি বাড়িতে যেতে হবে। আমি ড্রাইভারকে বিদায় করে দিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নিশি আমার পাশে বসে আছে। নিশি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? জানি না, তবে বাড়িতে কিছু একটা হয়েছে, সেটা বাড়িতে গেলেই জানতে পারবো। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে গেলাম আর তড়িঘড়ি করে বাড়িতে ঢুকলাম। ঢুকেই আমরা দুজনই অবাক, কারণ পুরো বাড়ি ঘুটঘুটে অন্ধকার। খালামণির কিছু হয়নি তো? নিশি কথাটা বলে ভয়ে আমার ডান হাতটা শক্ত করে চেপে ধরেছে। আমি খালামণিকে জোরে জোরে ডাকতে লাগলাম, খালামণি, খালামণি, কিন্তু তবুও কোনো সাড়া শব্দ নেই। এবার আমারও ভয় লাগতে শুরু করলো, তাই আরেকটু এগিয়ে গেলাম বাতিটা জ্বালানোর জন্য। আর সেই মুহূর্তেই পুরো বাড়িটা আলোকিত হয়ে উঠল, আর সাথে সাথে বেজে উঠল কয়েকজনের মিলিত কণ্ঠে নিশির বার্থডে গান। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিশি, হ্যাপি বার্থডে টু ইউ। আর তারপর একটা করতালি। নিশি চোখ বড় বড় করে সবার দিকে তাকাচ্ছে। আমিও কম অবাক হইনি। তারপর নিশি সবাইকে বলল, তোমরা কি করে জানলে যে আজকে আমার জন্মদিন? তখন সবাই আমার দিকে আঙ্গুল তাক করলো। তখন নিশি আমার দিকে তাকিয়ে বলল, তুমি, তোমার আমার বার্থডে মনে আছে? ধন্যবাদ। হুম। আমি কখন? খালামণি আমাকে থামিয়ে দিয়ে বলল, কি হলো, নিশি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? এবার কেকটা তো কাট। নিশি কেকটা কেটে হাসি মুখে একটা টুকরো আমার দিকে এগিয়ে দেয়। আমিও খেয়ে নিলাম আর নিশিকেও একটু খাইয়ে দিলাম। এখানে কিছু বলতে গেলে খালামণির কথা শুনতে হবে। তারপর নিশি অন্যদেরও কেক খাইয়ে দিল। এরপর সবাই খুশি মনে যার যার ঘরে চলে গেল। আমরাও রুমে চলে এলাম। নিশি ওয়াশরুমে চলে যায় আর আমি কাপড় চেঞ্জ করে সোজা গিয়ে সোফায় শুয়ে পড়ি। ও, আপনাদের জানিয়ে দেওয়া ভালো যে সোফাটা আমাদের সুবিধার কথা ভেবেই খালামণি কালকেই আনিয়েছে। কিছুক্ষণ পর নিশি বেরিয়ে এলো, আমাকে সোফায় শুতে দেখে বলল, তুমি ওখানে কেন শুয়ে আছো? আসলে আজকে তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমাকে কষ্ট দিতে যাচ্ছি না, যেহেতু আজকে তোমার জন্মদিন তাই ছাড় দিলাম। কথাটা বলে ঘোরে চোখটা বন্ধ করলাম। তখন নিশি আমার কাছে এসে বলল, ওঠো, তোমাকে আর কষ্ট করে সোফায় ঘুমাতে হবে না, তুমি বিছানাতেই ঘুমাবে। না দরকার নেই, আমি এখানে ঠিক আছি, পরে তুমি কি না কি বলবে। থাক, তার চেয়ে বরং এখানেই ঘুমাই, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি বলছি তো বিছানায় শুইতে। আমিও তো বলছি দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। তুমি বিছানাতে আসবে কিনা বলো, দেখো আমার কোনো প্রবলেম হবে না। এই বলে আমার হাত ধরে টানতে লাগলো, তাই আর থাকা গেল না। তাই আমি উঠে বললাম, তোমার হয়েছেটা কি বলবে আমাকে? যদি এখন আমি তোমার সাথে বিছানাতে ঘুমাই আর রাতে যদি কিছু হয়ে যায়, তখন তো সব দোষ আমার উপরে দেবে। রাতে যে তেমন কিছুই হবে না
সেটা আমি ভালো করেই জানি। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে যে তুমি আমার অনুমতি ছাড়া আমার সাথে তেমন কিছু করবে না। আর আমি সেজন্যই বলছি বিছানাতে ঘুমাও। আমাকে আবার কবে থেকে বিশ্বাস করতে লাগলে? দেখো, এত কিছু বলতে পারবো না। তুমি যাও, গিয়ে বিছানায় শুয়ে পড়ো। পারবো না, সমস্যা আছে। এখানে আবার কি সমস্যা? দেখো নিশি, আজ বাদে কাল তুমি চলে যাবে আমার জীবন থেকে, এমনটাই তো কথা হয়েছিল আমাদের। তাই আমি চাই না তোমার আর আমার সম্পর্কটা আরো জটিল হয়ে যাক। সেজন্যই আমি তোমার সাথে একই বিছানায় থাকতে পারবো না। তখন নিশি একেবারে আমার কাছে এসে বলল, তুমি কি বুঝতে পারো না কিছুই? এখন আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার অতীতের সব কিছু ভুলে গেছি, বিশ্বাস করো। এখন আমি বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। নিশি কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলল, জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম তোমার সাথে। তুমি কি এর জন্য আমাকে কখনোই ক্ষমা করবে না? আমারও তো নিশিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু কোথাও যেন কি একটা বাধা পাচ্ছি। সেটা কি অভিমান নাকি রাগ, আমি বুঝতে পারছি না। হঠাৎ আমি নিশিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। নিশি অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, কি হলো, এমন করছো কেন? আমি তখন নিজে গলায় বললাম, জানি না। তারপর গিয়ে শটান হয়ে সোফাতে শুয়ে পড়লাম। আরো কঠিন কণ্ঠে বললাম, যাও গিয়ে তুমিও শুয়ে পড়ো। নিশি ওখানে দাঁড়িয়ে আছে। আমি আর ওইদিকে নজর না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আর আসলো কই। নিশি ফুপিয়ে ফুপিয়ে নাকা কান্না জুড়ে দিয়েছে। আমি কিন্তু ভ্রুক্ষেপ পর্যন্ত করলাম না, খুব ক্লান্ত লাগছে, তাই ডিস্টার্বলেস হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙতেই আমার চোখ গেল নিশির দিকে। খাটের এক কোনায় কম্বল জড়িয়ে গুটি চুটি মেরে শুয়ে আছে, একেবারে ছোট্ট বাচ্চাদের মতো। ওর মুখটা খুবই ফ্যাকাশে লাগছে, দেখে বোঝা যাচ্ছে রাতে প্রচুর কান্না করছে। নিশির মুখটা এতটাই মায়াবী যে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, কেমন জানি একটা ঘোরের ভেতরে চলে যায়। শিট, হঠাৎ করেই যেন নিশির ঘুমটা ভেঙে গেল। নিশি চোখ খুলতেই আমার সাথে চোখাচোখি হয়ে গেল। নিশি ঘুম ঘুম চোখে মাথাটা ঝাঁকিয়ে একটা ইশারা করলো, যার মানে এই যে কি হয়েছে। আবারও মুখে মুচকি হাসি। কি রকম একটা বেগায়দায় পড়ে গেলাম। আমি এখন কি বলি? তাই কোনো রাস্তা না পেয়ে উঠে সোজা ওয়াশরুমে পরিস্থিতিটা কোনো মতে কাটিয়ে বেরিয়ে এলাম আর কি। সে যাই হোক, ফ্রেশ প্লাস রেডি হয়ে বের হতে নিশির সামনে গিয়ে পড়লাম। আমি নিশির দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে এলাম আর নিশি ওয়াশরুমে ঢুকলো। তখনই একজন রুমে চা দিয়ে গেল। চাটা নিয়ে সোফায় আরাম করে বসে কানে ইয়ারফোন গুঁজে গান ছেড়ে দিলাম আর ক্যান্ডি ক্রাশ খেলতে লাগলাম। কিছুক্ষণ পর গানের সাথে আরেকটা আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু ঠিক বুঝতে পারছি না। তাই ইয়ারফোনটা কান থেকে খুলতেই ব্যাপারটা বুঝলাম। আশ্চর্য, নিশি আবার ওয়াশরুমের ভেতর থেকে আমাকে ডাকছে কেন? নিশির ডাকাটাকে সহ্য করতে না পেরে ওয়াশরুমের দরজার কাছে গিয়ে বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? হ্যাঁ, আমি আসলে টাওয়ালটা আনতে ভুলে গেছি। তো আমি কি করব? কি করবে মানে? জলদি টাওয়ালটা দিয়ে যাও। কি আর করা, আলমারি থেকে টাওয়ালটা আনলাম। নিশি দরজাটা একটু ফাঁক করে হাত বাড়িয়ে টাওয়ালটা নিয়ে গেল। আমি ফিরে এসে ফোনটা নিয়ে যেই বিছানায় গাটা লাগিয়েছি, তখনই নিশি আবারও ডাকাটাকে শুরু করে দিয়েছে। মেজাজটা গেল গরম হয়ে। ওয়াশরুমের দরজার কাছে গিয়ে বেশ উঁচু গলায় বললাম, কি হয়েছেটা কি? হ্যাঁ, আবার কি হলো? তখন নিশি ভেতর থেকে মিনমিন করে বলল, না মানে আসলে আমি কাপড়গুলো আনতে ভুলে গেছি, একটু দিয়ে যাবে? বিছানার উপরেই আছে। এই কেমনটা লাগে? সাথে সাথেই বলে দিলাম আমি পারবো না। তখনই পিছন থেকে কে যেন বলে উঠল, কি পারবি না রে? পিছনে ফিরে দেখি খালামণি। কি টাইমিং মায়েরি! কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না কিছু না, তুমি এখানে কিছু বলবে? আমি তো তোদের নাস্তার জন্য ডাকতে এসেছি, জলদি আয়, আমাকে আবার বেরোতে হবে। এরপরে খালামণি চলে যায়। আমি নিশির কাপড় তার হাতে ধরিয়ে ঘর থেকে বের হতেই ফোনটা বেজে উঠল। দেখলাম বাবার ফোন। কথা বলার পর নিচে গিয়ে খাবার টেবিলে বসে পড়ি। ততক্ষণে নিশিও চলে এলো। খাবার খাওয়ার মাঝে আমি খালাকে উদ্দেশ্য করে বললাম, খালামণি, একটু আগে বাবা ফোন করেছিল, আমাদের আজকে সন্ধ্যার ফ্লাইটে ফিরে যেতে বলল। হঠাৎ করে কেন, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু তো বললো না। তোরা আর কয়েকদিন থাকলে ভালো হতো, একা একা থাকি জানিসই তো। তোরা আসায় বাড়িটাতে একটু আনন্দ এসেছিল। ঠিক আছে, আমি আলিশাকে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি। খালামণি, আপনি আমাদের সাথে চলুন না। আমার কি সেই সুযোগ আছে? তবে যাব যখন তোমাদের ছোট্ট একটা বাবু আসবে। কথাটা শুনেই আমার গলায় খাবারটা আটকে কাশি শুরু হয়ে গেল।
কোনো মতে পানি খেয়ে সামাল দিলাম। নিশি গিয়ে দেখলাম লজ্জাবতীর মতো মাথা নিচু করে বসে আছে। কিরে, কি হলো? ঠিক আছোস তুই? ঠিক আছে। এরপর খালামণি তার কাজে বের হয়ে গেল, আর আমিও নিশিকে নিয়ে বেরিয়ে গেলাম। রাসেলদের সাথে দেখা করলাম, তারপর ডালির বাড়ি গিয়ে ওখানে লাঞ্চ সেরে আবারও ফিরে এলাম। এখন আমরা বিমানবন্দরে আছি। খালামণি আর আলিশা এসেছে আমাদের বিদায় দেওয়ার জন্য। বিদায় নিয়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। এয়ারপোর্টে আমাদের জন্য আগেই গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা বাড়িতে পৌঁছালাম। বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে। আসলে অনেকদিন পর নিশির ভাই শিশির আবারও বাড়িতে ফিরে এসেছে। হয়তো ভাবছেন নিশির আবার ভাই কোথা থেকে এলো। এতদিন নিশির বাবা শিশিরের ওপর রেগেছিল, আর সেই জন্যই এতদিন বাড়িতে আসতে দেননি, এমনকি কোনো রকম যোগাযোগও রাখেননি। রাগের কারণটা হলো নিশির বাবা চেয়েছিল তার ছেলেও তার মতো পুলিশ অফিসার হবে, কিন্তু শিশিরের ইচ্ছা ছিল অন্য কিছু হওয়ার। শিশির দেশের বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে। বাবার কথা অমান্য করায় বাড়ি থেকে বের করে দেয়। শিশির অনেকবার ক্ষমা চাওয়ার পরেও তাকে ক্ষমা করেনি। তবে শিশির নিজের স্বপ্নটা ঠিকই পূরণ করে, আর নিজের চেষ্টায় আজ বিশাল কনস্ট্রাকশন কোম্পানি দাঁড় করায়। সে আজকে সফল। এখন ছেলের এত সফলতা দেখে বাবা নিজের ভুলটা বুঝতে পারে আর ছেলেকে ফিরিয়ে আনে। নিশি এতদিন পর নিজের ভাইকে দেখে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। আমিও শিশিরের সাথে পরিচিত হলাম, তারপর সবার সাথে দেখা করা হলো। আমি বাবা মাকেও ফোন করে জানিয়ে দিলাম যে আমরা এসে পড়েছি। খালামণিকেও একটা টেক্সট করে দিলাম। রাতে খাবার খাওয়ার পর ছাদে গিয়ে শালাশালিদের সঙ্গে আড্ডা দেওয়ার পর রাতে গিয়ে নিশির ঘরে ঢুকলাম। আমার সাথে সাথে নিশিও ঢুকলো। তারপর নিশি ওয়াশরুমে ঢুকে পড়ে। গতবার শ্বশুর বাড়ি এসে আমাকে মাটিতে ঘুমাতে হয়েছিল, তাই আর দেরি না করে চাদর আর বালিশ নিয়ে নিচেই বিছানা পেতে নিলাম। তখনই নিশি বেরিয়ে এলো আর বলল, কি হলো, তুমি নিচে বিছানা করছো কেন? কেন, আমি কি ঘুমোবো না নাকি? তা তো ঘুমাবেই, কিন্তু নিচে কেন? আগের বার তো নিচেই ঘুমিয়েছিলাম। তোমাকে আর কষ্ট করতে হবে না, এখন তুমি আমার সাথে খাটেই শুবে, চলো। আমি একটা হাসি দিয়ে বললাম, তুমি কি আমাকে দয়া দেখাচ্ছ নাকি? তুমি এমন করছো কেন? আমি তো আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলাম তোমার কাছে। তারপর নিশি এসে আমার হাত ধরে টানতে টানতে বলল, চলো শুবে চলো। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, না থাক, তার আর দরকার নেই, আমি এখানেই ঠিক আছি। কোনো রকম চর থাপ্পড় আমি আর খেতে চাই না। তারপর নিশি করুণ সুরে বলে উঠল, আমি তো আমার কাজের জন্য সরি বলছি। ঠিক আছে, আমি থাপ্পড় মারছিলাম তো, নাও আমাকেও থাপ্পড় মারো, সমান সমান করে ফেলো, তারপরও ঘুমাতে চলো। এই বলে নিশি গালটা এগিয়ে দিল। নিশির এমন আচরণ একটু অবাক হলাম। তারপর বললাম, থাক, আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তখন নিশি আবারও আমার হাতটা ধরে বলল, ঠিক আছে, তাহলে বিছানায় চলো। আমি হাতটা আস্তে করে ছাড়িয়ে নিয়ে বললাম, না, তোমার সাথে আমি এক বিছানায় ঘুমোতে পারবো না। আসলে নিশির সাথে আমিও এক খাটে ঘুমোতে চাই, কিন্তু নিশির ওই কথাগুলো বারবার মনে পড়ে যায়। বিনা কারণে কি না কি বলেছিল, এত সহজে কি মাফ করে দেব? নিশি মনে হয় এবার একটু রেগেই গেছে, আর রেগে গিয়ে বলল, দেখো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, শেষবারের মতো বলছি, তুমি বিছানায় আসবে কি না বলো। আমি বললামই তো যাবো না। ঠিক আছে, তুমি আমার সাথে শুবে না তো, তাহলে তোমাকে এই ঘরে ঘুমাতে হবে না, বের হও আমার ঘর থেকে। আমি অবাক হয়ে বললাম, মানেটা কি? বাংলা বুঝো না? ঘর থেকে বের হতে বলছি। কি মুশকিল, এখন যদি সত্যি সত্যি আমাকে ঘর থেকে বের করে দেয়, আমার তো মান সম্মান সব যাবে, কেউ দেখে ফেললে কি হবে? নিজের মনের ভয়কে মনেই বালি চাপা দিয়ে বললাম, কি, তুমি তোমার নিজের স্বামীকে ঘর থেকে বেরিয়ে যেতে বলছো? আমি কিন্তু এখন তোমাদের বাড়ি থেকে চলে যাব। এবার নিশির রাগী মুখে মুহূর্তে ভয়ের ছাপ ফুটে উঠল। যাক, ঔষধটা ভালোই কাজে দিয়েছে। নিশির সাথে সাথে আমার কাছে এসে বলল, সরি, আর কখনো বলবো না, ঠিক আছে? তোমাকে আমার সাথে শুতে হবে না, তুমি খাটে শুয়ে পড়ো। তারপর মাথাটা নিচু করে বলল, আমি বরং নিচে গিয়ে শুয়ে পড়ছি। তারপর নিশি আর কিছু না বলে নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। আমার যে কি আনন্দ হচ্ছে! এতদিন এই মেয়েটার জন্য আমাকে সোফায় নয়তো ফ্লোরে ঘুমোতে হতো, এবার দেখ কেমন লাগে। অনেক দিন পর আরাম করে বিছানায় শুলাম, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো নাকের উপরে কিছু একটা পড়ার কারণে। বেশ জোরেই ব্যথা লেগেছে। আমি মারে উফ বলেই নাকে হাত দিয়ে উঠে বসে পড়লাম। যেটা হয়েছে সেটা হলো, নিশির একটা হাত ঠিক আমার নাক বরাবর এসে লেগেছে। এই মেয়েটা তো দেখছি ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করে, কিন্তু নিশি বিছানাতে এলো কি করে?
আমার কোকানি শুনে নিশ্চয়ই উঠে পড়েছে। চোখ কচলাতে কচলাতে বলল, কি হয়েছে হ্যাঁ? তারপর হঠাৎই চোখ বড় বড় করে বলল, হে কি, তোমার নাক দিয়ে রক্ত পড়ছে কেন? আমি বললাম, কি রক্ত? হাত দিয়ে দেখলাম সত্যি তো রক্ত বেরিয়ে গেছে। তো কি মারাটাই না মারছে রে। কি হয়েছে তোমার নাকে? রক্ত এলো কি করে? আমি নাকের আগাটা চেক করে নিলাম যে ঠিক আছে কিনা। তারপর বললাম, কি হয়েছে মানে? তুমি তো বললে এত জোরে কেউ কাউকে মারে। নিশি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আমি আবার কখন? কখন মানে? ওই যে ঘুমের মধ্যে এত জোরে হাতটা আমার নাক বরাবর ছেড়েছো। এক মিনিট, তুমি বিছানাতে কেন? মানে আসলে আমার ফ্লোরে শুয়ে অভ্যাস নেই তো, ঘুম আসছিল না, তাই বিছানাতে চলে এসেছি। তুমি বেশি ব্যথা পাওনি তো? আরে না না, ব্যথা পাবো কেন? শুধু রক্তই তো বেরিয়ে গেছে। তারপর চেঁচিয়ে বললাম, আরে এত জোরে লেগেছে, ব্যথা তো পাবোই। চোপ তো। আমি আসলে ইচ্ছে করে করিনি। তুমি বসো, আমি বরফ নিয়ে আসছি। দরকার নেই, তোমার আমাকে নিয়ে এত ভাবতে হবে না, অনেক হয়েছে, সরো। এরপর আমি ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি নিশি সামনে এসে হাজির। আমার দিকে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, নাও। আমি ওকে পাশ কাটিয়ে এসে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বললাম, লাগবে না। কেন? আমি এনেছি বলে? ধরে নাও তাই। নিশির দিকে তাকিয়েছিলাম। ও চোখ জোড়া ছল ছল করছে, চোখের কোণে মেঘ জমে গেছে। নিশি কিছুক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকে, আর কিচ্ছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি হাত থেকে তোয়ালেটা রেখে যেই বিছানাতে বসেছি, এমনি নিশি আবারও এসে হাজির। আশ্চর্য, এই মাত্রই তো বেরিয়ে গেল, আবারও ফিরে এলো কেন? নিশি ঘরে ঢুকেই বলল, তুমি কি সত্যি আমাকে আর ভালোবাসো না? নিশির এইরকম প্রশ্নে বেশ অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর বললাম, হঠাৎ করে এরকম প্রশ্ন কেন? যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। আসলে নিশির প্রতি আমার অভিমানটা এখনো ঠিক কাটিয়ে উঠতে পারিনি, তাই বলে দিলাম, না, ভালোবাসি না। কথাটা শুনেই নিশি আমার দিকে কিছুক্ষণ অসহায়ভাবে তাকিয়ে রইল। তারপর বলল, ঠিক আছে। ঠিক আছে মানে? নিশি আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। নিশির ব্যবহারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত ঠেকলো, তাই আমিও নিশির পিছনে পিছনে ঘর থেকে বেরোলাম। নিশিকে ছাদের দিকে গেল, তাই আমিও গেলাম। ছাদের দরজার কাছে গিয়ে দেখলাম নিশি ছাদের রেলিংটা ধরে কান্না করছে। নিশির দিকে এগোতে গিয়ে হঠাৎ করে ভাবলাম, থাক, এখন নিশি কেঁদে আর একটু কষ্ট পেয়ে নিক, বাড়িতে গিয়ে সব ঠিক করে নেব। তাই আমি আবারও ঘরে ফিরে এলাম। কিছুক্ষণ পরে ঘর থেকে নিশির এক কাজিন আসলো আর বলল নিচে গিয়ে নাস্তা করার জন্য। আমি নিচে গিয়ে সবাইকে গুড মর্নিং জানিয়ে খাবার টেবিলের সামনে বসে পড়লাম। নিশি এখনো আসেনি, তাই জিজ্ঞেস করতে যাব যে নিশি কোথায়। তখনই দেখি নিশি আসলো আর আমার পাশের চেয়ারটাতে বসে পড়ল। নিশি চুপচাপ নাস্তা করছে, কোনো কথাই বলছে না। নাস্তা করে নিশি উঠে যেতেই বললাম, নিশি গিয়ে রেডি হয়ে নাও, আমরা আজকেই বাড়ি ফিরবো। নিশি কিছু না বলে উপরে চলে গেল। আমিও খাবার শেষ করে সবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে উপরে রুমে গেলাম। গিয়ে দেখি নিশি এখনো তৈরি হয়নি। ওর সামনে গিয়ে বললাম, কি হলো, এখনো তৈরি হওনি কেন? জলদি করো। নিশি মুখটা ফিরিয়ে নিয়ে বলল, আমি যাব না। যাবে না মানে? দেখো, নাটক না করে তৈরি হয়ে নাও, আমাকে আবার অফিসেও যেতে হবে। কি? আমি নাটক করছি? নাটক তো তুমি করছো। এতদিন ভালোবাসি ভালোবাসি বলে আমার পেছনে পড়েছিলে, আর এখন যখন আমিও তোমাকে ভালোবাসি, তুমি বলছো আমাকে নাকি ভালোবাসো না। আমাকে তো সহ্য করতে পারছো না, তাই তোমাকে আর কষ্ট দিব না। তুমি তোমার বাড়িতে চলে যাও, আমি এখানেই থাকবো। নিশির নাক টানা শুরু হয়ে গেছে। আর একটু মজা নেওয়ার জন্য বললাম, নিশি দেখো, কথা না বাড়িয়ে তৈরি হয়ে নাও। তুমি আমার সাথে বাড়িতে না ফিরলে মা বাবা জিজ্ঞেস করলে কি বলবো আমি? এবার নিশি আমার দিকে ঘুরে তাকালো। ওর চোখ দিয়ে জল পড়ছে আর কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, কি? আমি বাড়িতে যাচ্ছি না সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই? তুমি ভাবছো মা বাবাকে গিয়ে কি বলবে? তারপর হঠাৎই নিশি অগ্নিমূর্তি ধারণ করে খাটের তলা থেকে আমার লাগেজটা বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, তুমি চলে যাও তোমার বাড়ি, আমি যাব না। তারপর আমাকে বাইরে বের করে দরজাটা বন্ধ করে দিল। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। নিশি যে এইভাবে রিয়াক্ট করবে আমি কখনো কল্পনাও করিনি। তবে নিশির এই আচরণে ভীষণ রাগ হচ্ছে ওর উপরে।
আমাকে বের করে দিয়েছে না। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকলাম না, কাউকে কিছু না বলে নিশিদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকতেই মা এসে বলল, কিরে নিশি কোথায়? আমি উপরে উঠতে উঠতেই বললাম, ওদের বাড়িতেই আছে। তারপর রুমে এসে অফিসের জন্য তৈরি হয়ে চলে এলাম অফিসে। নিজের কাজে মনোযোগ দিলাম। কিছুক্ষণ কাজ করার পর মাথাটা একটু ঠান্ডা হলো। তখন দেখলাম ফোনের স্ক্রিনে আলো চলছে। হাতে নিয়ে দেখি মা ফোন করেছে। আসলে ফোনটা সাইলেন্ট করা ছিল। ফোন রিসিভ করতেই মা বলে উঠল, কি রে, তুই কোথায়? কেন? আমি তো অফিসেই আছি। বৌমার সাথে তোর কি কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে নাকি? না তো, ঝগড়া হবে কেন? তাহলে নিশি ফোন করে এত কান্নাকাটি করছে কেন? তুই না কি কাউকে কিছু না বলেই চলে এসেছিস? আর নিশির ফোনও নাকি ধরছিস না? মা, আমি ফোনটা রাখছি, অনেক কাজ পড়ে আছে। এরপর ফোনটা কেটে দিলাম। চেক করে দেখলাম নিশি অনেকগুলো ফোন করেছিল। হয়তো ফোনটা সাইলেন্ট থাকার কারণে বুঝতে পারিনি। বলতে বলতে নিশির ফোন রিসিভ করতেই কান্নার আওয়াজ। আমি বললাম, তুমি কি তোমার কান্না শোনানোর জন্যই ফোন করেছো? তারপরে সে বলল, তুমি আমার ফোনটা ধরছো না কেন? আমি বললাম, ফোন সাইলেন্ট করা ছিল। এখন বলো, কেন ফোন করেছো? আমি বাড়ি যাব। ভালো কথা, তো তোমায় আটকাচ্ছে কে? চলে যাও। তুমি এসে নিয়ে যাও। পারবো না। তখন তো আসলে না, উল্টে আমাকে বের করে দিয়েছিলে। নিজে নিজে আসলে আসো, না হলে ওখানে থাকো। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে মনে হলো একটু বেশি করে ফেলেছি মনে হয়। তাই কিছুক্ষণ ভাববার পর মাথায় একটা বুদ্ধি এলো। সাথে সাথেই পাশের একটা শপিং সেন্টার থেকে নিশির পছন্দের একটা নীল শাড়ি কিনে সাথে একটা চিরকুট লিখে ওদের বাড়িতে পাঠিয়ে দিলাম। চিরকুটে লেখা ছিল যে শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করে তৈরি হয়ে নাও, একসাথে বাইরে কোথাও লাঞ্চ করব। আশা করছি এখন সব ঠিক হয়ে যাবে। নিশিও বেশ খুশি হবে। এই তাড়াতাড়ি হাতের কাজগুলো সেরে নিলাম। নিশিকে পিক করতে যেতে হবে। প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর সব কাজ শেষ করতে পারলাম। স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে চেয়ারটাতে আরাম করে হেলান দিয়ে চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রিল্যাক্স করছি। তখনই কে যেন এসে আমার চোখটা ধরে ফেলে। নরম হাত এবং হাতে চুড়ি। দেখে বুঝলাম কোনো মেয়ে। আর নিশি ছাড়া তো কোনো মেয়ে এইভাবে আমাকে ধরবে না। তাই আমি বললাম, ও তুমি নিজে চলে এলে? আমি তো এখনই যেতাম তোমাকে পিক করার জন্য। ভালোই হলো তুমি চলে এলে। কি হলো, এখন তো ছাড়ো। কিন্তু তবুও ছাড়ছে না দেখে মাথায় দুষ্টুমি চেপে গেল। ওর হাত ধরে টান দিয়ে সোজা আমার কোলে নিয়ে নিলাম। আর অসীম উল্লাসে জড়িয়ে ধরে কিস করতে যাব, তখনই উই! চিৎকার শুনে তো মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কারণ এটা নিশি নয়। সাথে সাথে মেয়েটাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর মেয়েটার মুখ দেখে তো আমি পুরাই শকড। তুই তুই এখানে? আর দেশে ফিরলি কবে? আমি তো ভেবেছিলাম নিশি। উফ, সরি রে। ইটস ওকে, আমি তো আজকে সকালেই ফিরলাম। ভেবেছিলাম তোকে বাড়িতে গিয়ে চমকে দিব, কিন্তু বাড়িতে গিয়ে তোকে পেলাম না, তাই এখানেই চলে এলাম। ভালো করিনি? খুবই ভালো করেছেন মিলির বাচ্চা। তুই তখন কোনো কথা বলছিলি না কেন? কি বাজে একটা ব্যাপার হয়ে গেল না? ওহ, আপনারা তো আবার মিলিকে চেনেননি না। মিলি হলো আমার কাজিন, আমার সমবয়সী। ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি। আমাদের স্কুল কলেজও সব একই ছিল। সব সময় আমরা একসাথেই সময় কাটাতাম। এক কথায় আমরা কাজিন থেকেও অনেক ভালো বন্ধু। ইন্টারের পর মিলি লেখাপড়ার জন্য বাইরে চলে যায়। ওর সাথে সব সময় যোগাযোগ হতো। আমরা একে অপরের সাথে সবকিছুই শেয়ার করি। নিশির ব্যাপারেও মিলি সবই জানে। তুই যে অফিসেও বউয়ের সাথে রোম্যান্স করার চিন্তা ভাবনা করস, সেটা আমি কি করে জানবো? বাদ দে, এখন বল কি অবস্থা তোর? তুই তো পড়াশোনা শেষ করার পরেই দেশে ফিরবি বলে পণ করেছিলি। 1 বছর আগে চলে এলি যে। বলছি, কিন্তু তোকে আমায় সাহায্য করতে হবে। করবি তো? আচ্ছা ঠিক আছে, করব, বল। আমি আমার চেয়ারটাতে বসে পড়লাম। তখনই কোথা থেকে যেন মিলির ওপর একটা টিকটিকি এসে পড়লো। আর মিলি চেঁচিয়ে উঠে সোজা আমার উপর হুমড়ি খেয়ে পড়ে। একেই বুঝি কপাল বলে। ঠিক সেই সময়ই নিশির আগমন ঘটে। নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে এরকম অবস্থা দেখলে যে কোনো মেয়ে সেটা সহ্য করতে পারবে না। নিশি দরজার কাছে দাঁড়িয়ে বলে উঠল, নীল। আমি সাথে সাথেই মিলিকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে গেলাম। ততক্ষণে নিশি আমাদের দিকে এগিয়ে এলো। আমি কিছু বলার আগে নিশি কান্না জোড়ে দিল আর কেঁদে কেঁদে বলতে লাগলো, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? অফিসে এসে
তুমি অন্য একটা মেয়ের সাথে। নিশি, তুমি যেটা ভাবছো সেটা নয়। মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? নিশি কেঁদেই যাচ্ছে আর বলতে লাগলো, এই মেয়েটা কে? আর এর সাথে তোমার কতদিন ধরে এসব চলছে? নিশি আমার কথাটা তো শুনবে। কি বলবে তুমি? সবকিছু তো আমি নিজের চোখেই দেখেছি। তোমার দেওয়া শাড়ি আর চিরকুটটা পেয়ে কত খুশি হয়েছিলাম আমি। এত যত্ন করে সেজেছিও। ভেবেছিলাম এখানে এসে তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু এখানে এসে তো। এতক্ষণ আমি খেয়াল করিনি নিশিকে তো আজকে নীল শাড়িতে হেব্বি লাগছে। কান্নাকাটি করে নাক মুখ লাল হওয়ার কারণে নিশিকে আরো বেশি কিউট দেখাচ্ছে। আমার মুখ দিয়ে কথাটা তো বেরিয়ে গেল, বা আজকে তোমাকে তো দারুণ লাগছে। এমন একটা পরিস্থিতিতে আমার মুখ থেকে এমন একটা কথা শুনে নিশি বেশ অবাক হয়। চোখ বড় বড় করে হাঁ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। নিশি হয়তো বুঝতে পারছে না ওর কি করা উচিত। এরপর নিশি আমার দিকে কিছুটা এগিয়ে এসে দাঁত খিচিয়ে বলল, তুমি? 1 মিনিট, 1 মিনিট, দাঁড়াও নিশি। তোমার একটা ভুল হচ্ছে। তুমি যেটা ভাবছো তেমন কিছুই না। আরে, নীল আর আমি তো একে অপরের ভালো বন্ধু, আবার আমরা কাজিনও। তুমি কি আমাকে বোকা পেয়েছো? আমি নিজের চোখে দেখেছি তোমরা কি কি করছিলে। আরে, ওটা তো অ্যাক্সিডেন্টালি হয়েছে। তারপর মিলি সবকিছু খুলে বলল। নিশি আমাদের কথা বিশ্বাসই করতে চাইছে না। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি যদি আমাদের কথা বিশ্বাস করতে না পারো তাহলে এই রুমে সিসিটিভি ফুটেজ দেখতে পারো। দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। এই বলে ল্যাপটপটা হাতে নিতে নিশি বলল, থাক, লাগবে না। তারপর নিশি মিলির দিকে এগিয়ে গিয়ে বলল, সরি মিলি, আসলে এমন একটা দৃশ্য দেখে আমার মাথা গরম হয়ে গেছিল। ইটস ওকে, এখানে তোমারও দোষ নেই। যে কেউ এমনটাই ভাবতো। তখনই মিলির ফোনটা বেজে উঠল। মিলি দেখে ফোনটা রেখে দিল। তারপর বলল, আচ্ছা, আমি তাহলে এখন আসি। তোমরা নিজেদের মধ্যে সব ঠিক করে নিও। মিলি, তুই নাকি বলবি বলছিলি? পরে বলবো। এখন তোদের মাঝে থাকলে তোর বউ আবার রাগ করতে পারে। কথাটা বলে একটা মুচকি হাসি দিয়ে মিলি বেরিয়ে গেল। আমি একটু ভাব নিয়ে মুখ ফুলিয়ে চেয়ারে বসে পড়লাম। নিশি তখন আমার সামনে এসে বসে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে। তখন আমি দাঁড়িয়ে বললাম, তুমি কোনো ছোটখাটো ভুল করনি, আমাকে সন্দেহ করেছো। আমি তো তোমাকে এত সহজে ক্ষমা করে দেব না। তুমি ভাবলে কি করে? আমার সিরিয়াস মুখ দেখে নিশি ভয়ে একেবারে চুপসে গেছে। কাঁদো কাঁদো গলায় বলল, আর কখনো এমন করব না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। তারপর আমি নিশি দিকে এগিয়ে গিয়ে বললাম, ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিতে পারি, তবে তোমায় আমাকে একটা জিনিস দিতে হবে। আমি তোমাকে কি দিতে পারি না? আমি নিশির একেবারে মুখের কাছে গিয়ে বললাম, অনেক কিছুই তো দিতে পারো। নিশি পিছিয়ে গিয়ে বলল, মানে কি বলোস? নিশিকে আর কিচ্ছু বলতে না দিয়ে নিশিকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিলাম। নিশি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। প্রায় 2 মিনিট পর নিশিকে ছাড়লাম। দুজনেই হাঁপাচ্ছি। নিশিকেই প্রথমবার কিস করলাম। অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে, কিন্তু এইটুকুতে যেন মন ভরছে না। আমার আরো একটা কিস চাই। তাই আবারও নিশির কাছে যেতে নিশি ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল। কি হলো? তুমি কি ভুলে যাচ্ছ যে এটা তোমার অফিস? যদি কেউ এসে পড়ে? আরে এখানে আবার কি আসবে? কেউ আসলেও নক করেই আসবে। বসের রুমে তো আর কেউ সোজাসুজি ঢুকে পড়বে না। তারপরও আমার কেমন যেন লাগছে। এখানে সব চলবে না, বুঝলে? তারপর নিশি হঠাৎ করে আবেগী গলায় মিষ্টি করে বলল, তুমি না আমাকে লাঞ্চে নিয়ে যাবে বলেছিলে? কখন যাবে শুনি? কয়টা বাজে দেখেছো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। কি আর করা, ঠিক আছে চলো। এরপর আমরা অফিস থেকে বেরিয়ে পড়লাম। গাড়ি নিয়ে সোজা একটা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। আমি আগে থেকে একটা টেবিল বুক করে রেখেছিলাম। দুজনে মিলে খাবার অর্ডার করলাম। দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, তাই খাবার আসতেই খাওয়া শুরু করে দিলাম। একে অপরের খাওয়া দেখে নিজেরাই হেসে দিলাম। খেতে খেতে নিশির দিকে তাকিয়ে দেখলাম সে খাওয়া থামিয়ে আমার পিছনে কিসের দিকে যেন তাকিয়ে আছে। তখন বললাম, কি হলো, খাচ্ছ না কেন? ওইদিকে দেখো, ওটা মিলি না? আমি ঘাড় ঘুরিয়ে দেখে বললাম, হ্যাঁ মিলি তো। মিলি এখানে কি করছে? আশ্চর্য, আরে এটা রেস্টুরেন্ট, আমাদের মতো মিলিও মনে হয় এখানে খেতে এসছে। এখানে তো ভাববার কি আছে?
ভালো করে তাকিয়ে দেখো, মিলির সাথে একটা ছেলেও আছে, মনে হয় ওর বয়ফ্রেন্ড হবে। আমি খাবার চিবোতে চিবোতে বললাম, মিলির কোনো বয়ফ্রেন্ড নেই, ওটা হয়তো ওর কোনো ফ্রেন্ড হবে। তুমি কি করে জানো যে ওর বয়ফ্রেন্ড নেই? কারণ আমরা দুজনে একে অপরের সাথে সবকিছু শেয়ার করি, আর বয়ফ্রেন্ড থাকলে আমাকে নিশ্চয়ই বলতো। হয়তো এটা বলেনি। আমি এই ব্যাপারে নিশ্চিত যে ছেলেটা মিলির বয়ফ্রেন্ডই। আরে মোটেও না, আজ পর্যন্ত মিলি আমার থেকে কিছুই লুকায়নি, আর এমন একটা বড় ব্যাপার তো কোনো মতেই হতে পারে না। কিন্তু তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? কারণ একটু সময় নিয়ে তাকিয়ে দেখো, তোমার কলিগকে ছেলেটা কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে। তখন আমি তাকিয়ে দেখলাম নিশি ঠিকই বলেছে, ছেলেটা মনে হয় মিলির লাভারই হবে। একে অপরকে খাইয়ে দিচ্ছে, আবার হেসে হেসে কথা বলছে। আমার কিছুটা কষ্টও লাগছে। মিলির সাথে আমি সবকিছু শেয়ার করতাম, অথচ মিলি এত বড় একটা ব্যাপার আমার থেকে লুকিয়ে গেল। কিন্তু ছেলেটা কে বলো তো? আরে আমি কি করে বলবো, ছেলেটার মাথা ছাড়া তো এখন কিছুই দেখা যাচ্ছে না এখানে। চলো না গিয়ে দেখে আসি। আমি বুঝি না মেয়েদের এসব বিষয়ে এত আগ্রহ কেন। আমি বললাম, না, যাওয়া দরকার নেই। কেন? দেখো, মিলি যখন নিজে থেকে আমাকে কিছু জানায়নি, তাহলে এখন ওখানে গিয়ে ওকে বিব্রত করার কোনো মানে হয় না। কিন্তু কে শোনে কার কথা? নিশির আগ্রহটা যেন একটু বেশি, আমাকে প্রায় টানতে টানতে চেয়ার থেকে উঠিয়ে ফেললো। কোনো উপায় না পেয়ে নিশির সাথে সাথে আমিও এগোলাম মিলিদের টেবিলের দিকে। একটু এগিয়ে যেতেই মিলি আমাদের দেখে ফেললো, আর সাথে সাথে দাঁড়িয়ে পড়লো। মিলির চোখে মুখে কিছুটা ভয়ের আভাস ফুটে উঠলো। এবার 100% শিওর যে ছেলেটা মিলির প্রেমিকই হবে। আমরা আরেকটু এগিয়ে যেতে মিলি ব্যস্ত হয়ে উঠে বললো, আরে তোরা এখানে? আমি ওখানে গিয়ে মিলির দিকে তাকিয়ে বললাম, আমরা তো এখানে লাঞ্চ করতে এসেছিলাম, কিন্তু তুই আমার সাথে এটা একদমই ঠিক করিসনি। নিশি তোদের না দেখলে তো আমি কোনোদিন জানতেই পারতাম না। তখন আমি নিশির দিকে তাকাতেই দেখি নিশি চোখ বিস্ফোরিত। নিশি অবাক চোখে মিলির বয়ফ্রেন্ডের দিকে তাকিয়ে আছে। আমিও এবার মিলির বয়ফ্রেন্ডের দিকে তাকালাম, কিন্তু এ কি, এ আমি কাকে দেখছি? ছেলেটি আর কেউ নয়, শিশির। নিশি আর আমি একে অপরের মুখের দিকে চাওয়াচাওয়ি করছি। আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে আমাদের কি বলা উচিত। নীরবতাটা শিশিরই ভাঙল। শিশির বলে উঠল, নিশি, তোরা এখানে? সেটা তো আমারও প্রশ্ন। তুই এখানে মিলির সাথে কি করছিস? তুই মিলিকে চিনিস? তোমরা একে অপরকে চিনো কি করে? নীল, তোরা শিশিরকে চিনিস নাকি? চিনবো না কেন, ও তো নিশির ভাই। কি তো তোদের মাঝে কিভাবে কি হলো বলবি? বলছি শোন, আসলে শিশির আর আমার দেখাটা অস্ট্রেলিয়াতেই হয়েছে। প্রথম দেখাতেই শিশির আমাকে প্রপোজ করে ফেলে। ও যেভাবে স্ট্রেইট ওর মনের কথাটা বলে দিয়েছিল যে আমার ওকে ভালো লেগে যায়। তারপর আমাদের সম্পর্কটা এগোতে থাকে, সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু কিন্তু কি? তোর মনে আছে তোর কাছে একটা সাহায্য চেয়েছিলাম? হ্যাঁ, মনে আছে। আর কি একটা যেন বলবি বলেছিলি, সেটা কি এটাই? মিলি মাথাটা নেড়ে হ্যাঁ সম্মতি দিল, তারপরে বলল, আসলে শিশির দেশে ওর মা বাবার কাছে ফেরার পর ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলেছে। এবার আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে নিশির দিকে তাকালাম। নিশির মুখ দেখে মনে হলো নিশিও কিছু জানে না। তখন শিশির বলল, আসলে তোমরা সবে বাহির থেকে ফিরছিলে, তাই বাবা তোমাদের ওই দিন কিছু বলেননি, আর সকালেই বলতো, কিন্তু তুমি তো সকালে কাউকে কিছু না বলে চলে এলে, আর নিশিও দরজা বন্ধ করে আপসেট হয়ে বসেছিল, তাই তোমাদের কাউকে বাবা কিছু জানাননি। কিন্তু তোর যখন রিলেশন আছে, বাবাকে কিছু বলিসনি কেন? আরে বাবা কি আমাকে জিজ্ঞেস করে বিয়ে ঠিক করেছে নাকি? হঠাৎ করে আমাকে এসে বলল যে আমার বিয়ে নাকি ঠিক করে ফেলেছে। তখনও তো তুমি না করতে পারতে। আসলে তুমি তো জানোই, এতদিন এত কিছুর পরে বাবা আমাকে বাড়িতে ঢুকতে দিয়েছে। এখন আমি বাবার বিরুদ্ধে কিছু বলার সাহস পাচ্ছি না। তো এটাই তোদের প্রবলেম? আমি তো খুবই টেনশনে ছিলাম যে কি করে কি করব। এখন তো দেখছি সব সমস্যা শেষ হয়ে যাবে। তুই আর নিশি মিলে নিশির বাবাকে বোঝালেই সব ঠিক হয়ে যাবে। ওকে, এই কথা রইল। এবার তাহলে খাওয়া যাক। সবাই মিলে লাঞ্চটা সেরে নিলাম। এরপর নিশিকে নিয়ে বাকিটা সময় ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে ফিরলাম।
ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে রাতের খাবার শেষ করলাম। তখনই একটা খুব ইম্পর্টেন্ট ফোন আসলো, অফিসের কাজের আর কি। কথা বলতে বলতে ছাদে চলে গেলাম। কথা বলার পর ফোনটা রেখে তাকিয়ে দেখলাম 10টা 30 বেজে গেছে। অনেকটা সময় ধরেই কথা বলেছি। নিশি হয়তো এতক্ষণ অপেক্ষা করতে করতে রেগে গেছে। যাই হোক, ছাদ থেকে নেমে নিচে এলাম। রুমে ঢুকতেই দেখলাম নিশি ঘুমিয়ে পড়েছে। এতদিন পর আমাদের সব ঝামেলা শেষ হয়েছে, আর নিশি কিনা আজকেই ঘুমিয়ে পড়লো। আমার জন্য একটু অপেক্ষা করতেও পারলো না। কিছুটা কষ্ট হচ্ছে নিশির এরকম আচরণে। আবারও মনে হলো হয়তো আমার জন্য অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। দরজাটা বন্ধ করে খাটের কাছে গিয়ে ডাক দিলাম, নিশি, তুমি কি ঘুমিয়ে পড়েছো? কোনো উত্তর নেই। তাই আমি খাটের ওপর উঠতে নিশি ধড়ফড়িয়ে উঠে বসলো আর রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, এই, তুমি একদম বিছানায় উঠবে না, নামও বলছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি জেগে আছো? তোমাকে না বিছানা থেকে নামতে বললাম? কিন্তু কেন? আর তুমি এত রেগে আছো কেন? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি জানো? সরি, খুব গুরুত্বপূর্ণ একটা কল এসেছিল। কথা বলতে বলতে বুঝতেই পারিনি যে এতটা সময় লেগে গেছে। বাদ দাও না এসব। এতদিন পর আমাদের সব ঝামেলা মিটেছে, এখন কি ঝগড়া না করলেই নয়? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, কিন্তু ভবিষ্যতে যেন এমন না হয়। তারপর নিশি পিছিয়ে বিছানার এক পাশে গিয়ে বলল, নাও শুয়ে পড়ো। মানে? কেন আবার, ঘুমাবে না? সে তো ঘুমোবই, কিন্তু কিন্তু কি? না মানে তুমি তো এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিলে। এই বলে নিশির কাছাকাছি ঘেঁষতে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এতক্ষণ যখন আসনি, এখন আর আশা লাগবে না। বাতিটা বন্ধ করে শুয়ে পড়ো। অগত্যা কি আর করা, বাদিটা বন্ধ করে দিলাম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নিশির পাশে গিয়ে শুয়ে পড়লাম। নিশি উল্টো দিক ফিরে শুয়ে আছে। মন তো চাইছে ওকে পিছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু পেরে উঠছি না। আবার ঘুমও আসছে না। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও নিশির কাছে যেতে পারছি না। এপাশ ওপাশ করেই সময় পার করছি। তখন নিশি বলে উঠল, কি হলো, এভাবে নড়াচড়া করছো কেন? আমি তো ঘুমাতে পারছি না। আমি কোনো জবাব না দিয়ে আবারও শুয়ে রইলাম। তখন নিশি আবার বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? আমার কোনো সাড়া শব্দ না পেয়ে নিশিও চুপ করে গেল। কিছুক্ষণ পর হঠাৎ করে নিশি বলে উঠল, কেউ যদি আমাকে জড়িয়ে ধরতে চায় ধরতে পারে, আমি কিছু বলবো না। গ্রিন সিগন্যাল পেয়ে তো আমি আর বসে থাকবো না, তাই না? সকালবেলা ঘুম ভাঙলো, কপালে নিশির উষ্ণ ঠোঁটের ছোঁয়ায়। নিশি হয়তো ভাবেনি যে আমার ঘুম ভেঙে যাবে। আমি চোখ খুলতে দেখি নিশি লজ্জা পেয়ে উঠে যাচ্ছিল। আমি হাত ধরে টান দিয়ে আবার আমার কাছে নিয়ে নিলাম। নিশি এখন আমার এতটা কাছে যে গরম নিঃশ্বাস আমার মুখের উপরে পড়ছে। নিশি হয়তো এইমাত্র গোসল সেরে এসেছে। ভেজা চুলে নিশিকে খুবই আকর্ষণীয় লাগছে। আমি আমার হাতটা নিশির কোমরে রাখতেই নিশি কিছুটা কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয়। ওর গোলাপি ঠোঁট জোড়া কাঁপছে, ঠোঁটগুলো যেন আমাকে চুম্বকের মতো টানছে। যেই নিশিকে কিস করতে যাব, তখনই নিশি আমার মুখে হাত দিয়ে নাকে একটা কামড় দিয়ে বলল, জলদি উঠে ফ্রেশ হয়ে নাও, মা নিচে যাওয়ার জন্য ডেকে গেছে। একটা মুচকি হাসি দিয়ে নিশি চলে গেল নিচে। আমি উঠে আড়মোড়া ভেঙে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজতে চলেছে। উঠতে অনেকটা দেরি হয়ে গেল। তখনই আমার ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখলাম নিশির মায়ের ফোন। ফোন ধরে কুশল বিনিময় করলাম। তিনি জিজ্ঞেস করলেন নিশি কোথায়। তখনই আমি বললাম, নিশি তো এইমাত্র নিচে গেল, আমি ওকে ডেকে দিচ্ছি। নিশিকে দুটো ডাক দিতেই চলে এলো। তারপর নিশিকে ফোনটা দিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে চলে গেলাম। সবার সাথে নাস্তা করার পর আমি উপরে চলে এলাম আর অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। তখন নিশিও ঘরে এসে বলল, একটু আগে মা ফোনে বলেছিল বাড়িতে যাওয়ার জন্য, তুমি কি যেতে পারবে? আমি বললাম, যেতে তো হবেই। মিলি নিশির ব্যাপারটা তোমার বাবাকে আজকে জানাতে হবে, দেরি করলে জটিলতা বেড়ে যেতে পারে। তো কখন যাচ্ছি আমরা? এখনই যাবো। তাহলে তোমার অফিস? তেমন কোনো চাপ নেই, তুমি জলদি রেডি হয়ে নাও। নিশি ঠিক আছে বলে রুমেই শাড়ি খোলা শুরু করলো। আরে আরে করছোটা কি? কেন, শাড়ি চেঞ্জ করবো না? হ্যাঁ, কিন্তু ওয়াশরুমে তো যাওয়া আগে। আমি এখানেই করব, তোমার কোনো সমস্যা? আমার আবার কি সমস্যা হবে? আমার চোখের সামনে এসব করলে যদি কিছু হয় তোমার সাথেই হবে। নিশি মনে হয় কিছুটা লজ্জা পেয়ে গেছে। তারপর বলল, লুচ্চা কোথাকার, যাও নিচে গিয়ে গাড়ি বের করো, আমি আসছি। আমি আর কথা না বাড়িয়ে নিচে চলে এলাম। গাড়িটা বের করে নিশির জন্য বসে রইলাম। একটু পর নিশি চলে এলো। এই মেয়েটাকে যতবার দেখি ততবারই তার প্রেমে পড়ে যায়। হালকা মেকআপে নিশিকে যেন অদ্ভুত সুন্দরী লাগছে।
তাকিয়ে থাকতে ইচ্ছে করে ওর মায়া ভরা চেহারার দিকে। ও হ্যালো মিস্টার, আমরা যাব না? নিশির ডাকে হঠাৎ সতর্ক হয়ে উঠলাম। তারপর বললাম, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি তো। নিশির দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। যাই হোক, নিশিদের বাড়িতে পৌঁছে গেলাম। এখন আমি, নিশি, শিশির আর মা বাবা সামনাসামনি বসে আছি। ভাবছি শিশির আর মিলির কথাটা বলে ফেলি। তখনই আমার শ্বশুরমশাই বলে উঠল, বাবা নীল, তোমাদের কাউকে না জানিয়ে আমি শিশিরের জন্য মেয়ে ঠিক করে ফেলেছি। মেয়েটা দেখতে সুন্দরী, শিক্ষিত আর বেশ গুণীয়। সবচেয়ে বড় কথা, মেয়েটার বংশ ভালো। তোমরা মেয়েটাকে দেখলে তোমাদেরও পছন্দ হবে। আজকে আমি মেয়ের মা বাবা আর মেয়েকে এখানে আসতে বলেছি। তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো এসে পড়বে। মেয়ের বাড়ির লোক এখানে আসার আগেই আসল কথাটা আমাকে জানিয়ে দিতে হবে। তাই বললাম, আসলে বাবা, শিশির। কথাটা বলার আগেই ঢং 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 আওয়াজ করে কলিং বেল বাজতে লাগলো। শ্বশুরমশাই হাসি মুখে উঠে দরজার দিকে এগোতে এগোতে বললেন, এই তো ওনারা হয়তো চলে এসেছেন। উনি উঠে যেতেই শিশির আমাদের বলল, নীল, তোমরা কিছু বলছো না কেন? কিছু একটা করো, এই বিয়েটা বন্ধ করো। এখন মেয়েটা যদি আমাকে বিয়ে করতে বলে, আমি কিন্তু বাবার বিরুদ্ধে কথা বলতে পারবো না। ভাইয়া দাঁড়া না, মেয়েটাকে আসতে দে, ওর সামনেই সব কিছু বলে দিব, তাহলে সব ঝামেলা একবারে শেষ হয়ে যাবে। তখন আমার চোখটা দরজার দিকে যেতেই দরজার কাছেই চোখটা আটকে গেল। পাত্রীসহ পাত্রের বাড়ির লোকেরা দরজা দিয়ে ঢুকে আমাদের দিকে এগিয়ে আসছে, আর আমি পাত্রের মুখের দিকে হা করে তাকিয়ে আছি। ইনি সত্যি পাত্রী নাকি ঠিক বুঝতে পারতেছি না, কিন্তু আঙ্কেল আন্টির সাথে এনাকে ছাড়া আর তো কাউকেই দেখতে পারতেছি না। এইসব ঠিক ভাবতে ভাবতে তারা সামনে এসে পড়লো। আমি আর থাকতে পারলাম না, শ্বশুরমশাইকে বলেই ফেললাম, বাবা, পাত্রীর বয়স একটু বেশি মনে হচ্ছে না? আমার কথা শুনে শ্বশুরমশাই পাত্রী সহ তার বাড়ির লোক আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কি যেন একটা বলে ফেলছি। পরক্ষণেই সবাই হো করে হেসে উঠল। আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি এমন কি বললাম। এখানে তো হাসির কিছুই দেখতে পাচ্তেছি না আমি। তখন শ্বশুরমশাই বলে উঠল, জামাই, তুমি পারো বটে, এনাকে দেখে তোমার পাত্রী মনে হচ্ছে? আরে ইনি তো পাত্রীর খালা হন। তারপর বাবা সিরিয়াস চেহারা নিয়ে বলল, কি ভাই, রিয়ামা কি আসেনি? ও কোথায়? কথাটা শুনে ওরা সবাই কিছুক্ষণের জন্য নীরব হয়ে রইল। তখন পাত্রীর খালা বলে উঠল, কি করে যে আপনাদের কথাটা বলি, আসলে রিয়া এই বিয়েটা করতে যাচ্ছে না, ও আসলে অন্য কাউকে ভালোবাসে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, বুঝতেই তো পারতেছেন আজকালকার ছেলে মেয়ে যেমন হয় আর কি। শ্বশুরমশাইয়ের মুখ থেকে হাসিটা যেন চলে গেল। তারপর বলল, কি বলছেন কি আপনারা? এতটা এগিয়ে আসার পর এমন কথা বলছেন? কথাগুলো শুনে মনে হচ্ছে শ্বশুরমশাই কিছুটা অপমানিত বোধ করছে। তাই উনিও পাত্রের বাড়ির লোকদের কথা শুনতে এগোলেন। তবে আমার জন্য তো মেঘনা চাইতে বৃষ্টি, লোহা গরম আছে, তাই আমিও সুযোগ বুঝে কথাটা বলে দিলাম, বাবা, আপনি এদের সাথে এত কথা বলছেন কেন? শিশিরের জন্য ওই মেয়ের চেয়ে ডোর ভালো মেয়ে নিয়ে আসবো আমরা, ছাড়ুন এসব। তারপর অযাচিত অতিথি বিদায় করার পর শ্বশুরমশাই আমার কাছে এসে বলল, বাবা, তোমার জানাশোনা কোনো মেয়ে আছে নাকি? তখন আমার মুখ থেকে নিশি কথাটা ছিনিয়ে নিয়ে বলল, আছে তো বাবা, নীলার কাজিন মিলি, খুব ভালো মেয়ে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। এরপর আর কি, মিলি শিশিরের বিয়ে ঠিক হয়ে গেল। আজকে তাদের বিয়ে হয়ে গেল। নিশি আর ওর কাজিনটা গেল মিলি শিশিরকে ওদের বাসর ঘরে দিয়ে আসতে। আমি নিশির ঘরে বসে নিশির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নিশি হাসি মুখে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে খাটে বসে বলতে লাগলো, উফ বাবা, এতক্ষণে সব ঝামেলা শেষ হলো। কতটা সহজভাবে মিলি আর ভাইয়ার বিয়েটা হয়ে গেল। আমরা তো ভেবেছিলাম কত না ঝামেলা হবে, কিন্তু কি হলো দেখো। এই জানো, ভাইয়া বাসর ঘরে ঢুকতে এতটা লজ্জা পাচ্ছিল না, কি বলবো। আমরা জোরাজুরি করে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে এসেছি। যাক বাবা, সবকিছু ভালোই ভালোই হয়ে গেছে। আশা করি তাদের বাসরটাও ভালো কাটবে। কি হলো, তুমি কিছু বলছো না যে? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, আর বাসর রাত। নিশি ভ্রুটা কুঁচকে বলল, কি হলো, তুমি কিছু বলছো না যে? কিছু না। কিছু না মানে বলো, কি হয়েছে? বললাম তো কিছু না। আচ্ছা ঠিক আছে। এরপর নিশি আমার কাছে এসে বুকে মাথাটা রেখে বলল, একটা কথা বলবো? বলো।
বলছি যে আমাদের বিয়ের দিন আমাদের বাসরটা নষ্ট হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? তুমি ওই দিন আমার কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়েছিলে, তাই না? আমি কিছু বলার আগেই নিশি বলে উঠল, না করে লাভ নেই। ওই দিন তোমার মুখ দেখেই আমি সব বুঝতে পেরে গেছিলাম। তুমি যে আমাকে কতটা ভালোবাসতে সেটা ভালো করেই বুঝতে পারতাম। কিন্তু তুমি আজকে এইসব বলতেছো কেন? চলো না আমরা ওই দিনের বাসরটা আজকে পালন করি। মানে কি বলছো তুমি? শুনতে পেলে না? আমরা আজকে বাসর রাত পালন করব। তখন আমি নিশিকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে চলো তাহলে। নিশি নিজেকে সারিয়ে নিয়ে বলল, জি না, এভাবে না। বাসর রাতের মতোই হবে। মানে? তারপর নিশি আমার সামনে আসন পেতে বসে বলল, মানে হলো আমি নতুন বউয়ের মতো সেজে লাল শাড়ি পরে বিছানাতে বসে তোমার জন্য অপেক্ষা করব। তারপর তুমি শেরওয়ানি পরে ঘরে ঢুকবে। তখন আমি উঠে গিয়ে তোমাকে সালাম করতে যাব, আর তুমি আমাকে ধরে বলবে তোমার জায়গা ওখানে নয়, আমার বুকে। নিশির কথাগুলো শুনে আমি বেশ মজা পাচ্ছি, তাই উৎসুক শ্রোতাদের মতো বললাম, তারপর তারপর আমরা বিছানাতে যাব, একে অপরের সম্পর্কে নতুন করে জানব। রাত যখন একটু গভীর হবে তখন আমরা ছাদে যাব চাঁদ দেখতে। ছাদটা চাঁদের আলোয় আলোকিত হয়ে থাকবে। আমরা দোলনাতে বসবো, অনেক অনেক কথা বলবো। ঠিক তখনই আকাশ থেকে বৃষ্টি পড়বে। আমরা দুজনে সেই বৃষ্টিতে একসাথে ভিজবো। থামো, সব কিছু ঠিকই আছে, কিন্তু চাঁদের আলো আর বৃষ্টি একসাথে কি করে থাকতে পারে? একটু বেশি হয়ে যাচ্ছে না? নিশি আমার দিকে এমনভাবে তাকালো যে আর কিছু মুখ দিয়ে বেরোলোই না। তারপর হঠাৎ নিশি আবেগে আপ্লুত হয়ে বলল, জানো, ছোটবেলা থেকেই আমি এমন বাসরাতের স্বপ্ন দেখতাম। কিন্তু এখন এত কিছুর অ্যারেঞ্জমেন্ট কি করে করব? তোমাকে কিছু করতে হবে না, আমি সব করে রেখেছি। তারপর নিশি আলমারি থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বলল, এটা পরে নাও, ঠিক 40 মিনিট পর সিঁড়ির পাশের দরজাটায় চলে আসবে, ঠিক আছে? তারপর নিশি ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 40 মিনিট পর আমিও শেরওয়ানি পরে তৈরি হয়ে দ্বিতীয়বারের মতো বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। যতই হোক বাসর ঘর বলে কথা, আমার নার্ভাস লাগছে বই কি। তারপর আস্তে করে দরজাটা ঠেলে ভিতরে ঢুকলাম। ঢুকে তো আমি পুরাই অবাক। পুরো ঘরে হরেক রকম ফুল দিয়ে সাজানো, দেয়ালে ঝুলছে রঙিন ডিমবাতি, আর সুসজ্জিত খাটের ঠিক মাঝখানে আমার স্বপ্নের পরিটা বসে আছে। বুকের ভেতর একটা চাপা উত্তেজনা ঢোল বাজাচ্ছে। আমি খাটের একটু কাছে আসতেই নিশি বড় ঘোমটা দিয়ে এসে আমাকে সালাম করলো। আমি নিশিকে তুলে সেই ফিল্মের ডায়লগ দিলাম, মানে নিশি যেমনটা চাইছিল আর কি। তারপর ওখানে দাঁড়িয়ে থেকে নিশির ঘোমটাটা সরালাম। বাহ বাহ, আমার মিষ্টি বউটাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। নিশি লজ্জা পেয়ে আমার বুকে একটা কিল বসিয়ে বুকে মুখটা লুকালো। তারপর নিশিকে নিয়ে খাটের উপরে বসলাম। কি কথা বলবো? একে অপরের সম্পর্কে তো সবই জানি, আমি কি বলবো ঠিক বুঝতে পারতেছিলাম না। নিশি কথা বলা শুরু করলো, তখন আমিও ওর সাথে যোগ দিলাম। এবার তো ছাদে যাওয়ার পালা, কিন্তু এবার নিশি বায়না ধরলো তাকে কোলে করে ছাদে নিয়ে যেতে হবে। উফ, নিশি যে এত ভারী, আজকে কোলে না নিলে বুঝতেই পারতাম না। ছাদে উঠেই নিশিকে নামিয়ে দিলাম, বড় বড় শ্বাস নিচ্ছি। তখন নিশি বলল, কি হলো, এইটুকু এসেই এই অবস্থা? তুমি কি করে বুঝবে আমার অবস্থা? আলুর বস্তা নিয়ে আমি উপরে আসছি, সহজ কথা। মনে মনে বললাম আর কি, না হলে আমার একেবারে বাসর মাটি হয়ে যাবে। তারপর দাঁড়িয়ে বললাম, আরে না, আমি ঠিক আছি। আমরা একটা বিষয় ভুলে গেছিলাম যে বাড়িতে আর একটা বাসর হচ্ছে। তাকিয়ে দেখলাম মিলি আর শিশির আগে থেকেই দোলনা দখল করে বসে আছে। নিশি আমার দিকে তাকিয়ে বলল, দাঁড়াও, ওদের আমি এখনই বিদায় করে দিচ্ছি। নিশি এগিয়ে যেতেই আমি ওর হাত ধরে ফেললাম। তারপর বললাম, ছাড়ো না নিশি, ওদেরকে ওদের মতো থাকতে দাও। কিন্তু দোলনা। আমি সাথে সাথে নিশিকে কোলে তুলে নিয়ে বললাম, এইবার ঠিক আছে? নিশি একটা হাসি দিয়ে বলল,
নিশিকে নিয়ে আমি ছাদের অন্য কোনায় বেঞ্চিটাতে গিয়ে বসলাম। নিশি আমার কোলে বসে আছে। চাঁদের জ্যোৎস্না যেন পুরো ছাদটাকে চুইয়ে চুইয়ে পড়ছে। বাতাস যেন শরীরের প্রত্যেকটা লোমে শিহরণ জাগিয়ে তুলছে। এমন একটা মুহূর্তে নিজের প্রিয় মানুষটার সাথে থাকার মজাই আলাদা। প্রেম করার মতো এর চেয়ে ভালো পরিবেশ মনে হয় না আর হতে পারে। আজকে যেন আমরা একে অপরকে আবার নতুন করে জানলাম। নিশিকে যেন আজকে ছাড়তেই ইচ্ছা করতেছে না। ঠিক তখনই আমাদের ভালোবাসাকে পরিপূর্ণ করার জন্য প্রকৃতি আশীর্বাদ স্বরূপ বৃষ্টি ছড়াতে লাগলো। নিশি আমার কাছ থেকে উঠে গিয়ে বৃষ্টিতে ভিজে আপন মনে নৃত্য করতে লাগলো। আমি অপলক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছি। নিশিকে আজকে যেন আমি আবার নতুন করে অন্য রূপে দেখছি। কি অনন্য সৌন্দর্য! যেন আজকে নিশির উপর একেবারে পরীর চেহারা ভর করছে। অনেক বাধা বিপত্তি পার করার পর নিশিকে আমি নিজের করে পেয়েছি। কেউ হয়তো ঠিকই বলেছিল, ভালোবাসা সত্যি হলে সেটা পূর্ণতা পাবেই। ওই তো নিশি আমাকে তার কাছে যাওয়ার জন্য ডাকছে। আমি গেলাম।